দেখা যাবে। আমি জাস্ট আপনাদেরকে একটু ইনফরমেশন শেয়ার করি যে বিডা তার ইএসডিপি প্রজেক্টটা প্রাইম মিনিস্টারের কার্যালয় থেকে পরিচালনা করছেন এবং আমাদের টার্গেট আছে 24,000 উদ্যোক্তা তৈরি করা। আপনাকে এও জানাই দিই যে আজকে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এই উদ্যোক্তা তৈরি করার জন্য সব থেকে বেশি কনসার্ন, এবং এই প্রকল্পটা অন্য কোনো মন্ত্রণালয় না দিয়ে তিনি নিজ কার্যালয় থেকে পরিচালনা করছেন। এটার মূল কারণ হচ্ছে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়ে গিয়েছে। আপনি যদি আমাকে যতই বলেন যে না দারিদ্রতা আছে, কিন্তু আমি আপনাকে কাগজে কলমে হাতে কলমে দেখিয়ে দিব যে না দারিদ্রতা নেই। আমাদের পার ক্যাপিটা ইনকাম এখন 1272, গত 2 মাস আগের ইয়াতে জিডিপি 1272 এবং রিজার্ভ হচ্ছে 78,000 বিলিয়ন ডলার। তো যখন আমাদের জিডিপি বেড়েছে, আমাদের রিজার্ভ বেড়েছে, আমাদের কিন্তু বিভিন্ন ব্যাংক তৈরি হয়েছে, আমাদের বিভিন্ন অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান তৈরি হয়েছে, আমাদের বিভিন্ন মাইক্রো ফাইন্যান্স অর্গানাইজেশন আপনাদের ওখানে কাজ করছে। তার মানে আমাদের লিকুইডিটি বেড়েছে। এখন যদি আপনি চিন্তা করে দেখেন যে আপনি 90 সালের এই দিনাজপুর বা আপনার পঞ্চগড় আর 2021 সালের দিনাজপুর এবং পঞ্চগড় একটা ফার ডিফারেন্স। পূর্বে যেখানে আপনাদের বাড়িতে আমরা দেখেছি যে একটা সাদা কালো টিভি ছিল না, আজকে আপনারা অনেকে এলইডি টিভি ইউজ করছেন। আপনারা প্রত্যেকে অ্যান্ড্রয়েড মোবাইল যাদের দাম 10 থেকে 20-25 হাজার, 30 হাজার থেকে আরো 60-70 হাজার টাকা দামের মোবাইল সেট ইউজ করছেন। আপনাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আসছে, আপনাদের লাইফ স্টাইলে পরিবর্তন আসছে। তো এই জাতীয় এখন যখন আপনি স্বল্পোন্নত থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছেন, আপনি খেয়াল করে দেখেন যারা মনে করেন পঞ্চগড় এবং দিনাজপুরে যারা থাকেন, আপনার এখানে অনেকগুলো প্রজেক্ট কাজ করত, ওয়ার্ল্ড ভিশন কাজ করে, আপনার ওখানে কাজ করে পল্লীশ্রী, আপনার ওখানে কাজ করে এসএমবি, এই জাতীয় কিন্তু অনেকগুলো এমএসবি, এই জাতীয় অনেকগুলো সংস্থা ছিল যাদের কিন্তু ফান্ড কমে গেছে। এখন ফান্ড কমে যাওয়ার মানে কি, আপনার ওখানে কাজের সুযোগ সৃষ্টি নাই, আপনার এখানে বহু লোক জবলেস হয়ে যাচ্ছে। এখন যখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়ে যায় দাতা সংস্থাগুলো, তারা আর অন্য বিষয় যেমন হেলথে, যেমন মনে করেন আপনার গুড গভর্নেন্সে, ওমেন এম্পাওয়ারমেন্টে, ডিআরআর-এ, এই জাতীয়তে কাজ করতে চায় না। তখন এই টাকাগুলো চলে যাচ্ছে স্বল্পোন্নত দেশ যেগুলো আফ্রিকান কান্ট্রি আছে সেখানে চলে যাচ্ছে। তাহলে যখন আমাদের জাতিসংঘ আপনাকে ডিক্লারেশন দিয়েছে মধ্যম আয়ের দেশ, তখন প্রাইম মিনিস্টারের কনসার্ন চলে আসলো, তাহলে আমি আমার দেশটাকে যদি পরিচালনা করতে হয়, তাহলে আমি আমার রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিককে চাকরি দিতে পারবো না। শুধু প্রাইম মিনিস্টার শেখ হাসিনা কেন, ওয়ার্ল্ডের কোন রাষ্ট্রপতি বা কোন প্রাইম মিনিস্টার তার সব নাগরিককে চাকরি দেওয়ার মতো সক্ষমতা রাখে না। তাহলে সেক্ষেত্রে সে কি করতে হবে, তাহলে আমাকে উদ্যোক্তা তৈরি করতে হবে। উনি যে মডেলটা ফলো করেছেন, দুটা দেশের মডেল ফলো করেছেন, একটা হচ্ছে চায়না আর একটা হচ্ছে মালয়েশিয়া। আপনি যদি 2008 থেকে যদি 2021 পর্যন্ত দেখেন, আমাদের দেশে কিন্তু রাজনৈতিক অস্থিরতা নেই। আমাদের দেশে কিন্তু প্রাইম মিনিস্টার শেখ হাসিনা খুব স্ট্রিক্টলি কিন্তু দেশটা কন্ট্রোল করছে। এর পক্ষে আমার লাভবান যেটা কি হচ্ছে, আমরা স্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, আমাদের বিভিন্ন ধরনের স্ট্রাকচার ডেভেলপমেন্টের মধ্যে যদি বলেন, আমার 4 লেন রোড হচ্ছে, আমার পদ্মা সেতু হচ্ছে, আমার পায়রা বন্দর হচ্ছে, আমার মহেশখালী বন্দর হচ্ছে, বিভিন্ন এপিজেড হচ্ছে, আমার ইকোনমিক্যাল জোন তৈরি হচ্ছে। এগুলো যেটা হচ্ছে যে আমি আপনাকে কাজের সুযোগ করেছি, নাম্বার অফ কিন্তু ব্যাংক আসছে। এখন উনি যেটা করতেছেন যে আমরা যারা আজ থেকে 30 বছর আগে যে এন্টারপ্রেনিয়রকে চিনতাম না, আজকে তারা বাংলাদেশ শাসন করছে। এখন ভ্যাকসিনকো ফার্মা বলেন, সে ওষুধ কোম্পানি, অপসোনিন বলেন, স্কয়ার ফার্মা বলেন, আকিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বলেন, তীর গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বলেন, যেটাকে সিটি গ্রুপ বলে, শালম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বলেন, বিএসআরএম বলেন, তারা কিন্তু কোম্পানি লিড করছে, প্রাণ আরএফএল করছে। এখন আমরা যদি মনে করেন আপনাদের এই 24,000-এর মধ্যে, আমি বলছি না যে সবাই আপনাদের বড় বড় উদ্যোক্তা হতে পারবেন, তার কারণ আপনাদের এখানে এসেছেন যতজন, তার মধ্যে আমরা ধরে রাখতেছি 4 থেকে 5 জন যারা বড় উদ্যোক্তা হতে পারেন।
তার মানে আমি এখানে অনেকের সাথে কথা বলেছি, আমাদের একটা অ্যাসেসমেন্ট যেটা আছে, আপনাদের মধ্যে অনেকে আসছেন হয়তো খেয়ালের বসে, অথবা শুরু করবেন, অথবা কোনো চাকরি পেলে চলে যাবেন। কিন্তু এখান থেকে আমরা ধরে রাখছি 3 থেকে 4 জন যারা বড় উদ্যোক্তা হতে পারেন, এবং আপনাদের আন্ডারে কম করে 50 থেকে 60 লক্ষ মানুষের কাজের সুযোগ হবে। এটাই হচ্ছে আমাদের এই প্রশিক্ষণের মূল লক্ষ্য। আমরা 24,000 উদ্যোক্তার মধ্যে যদি আমরা 3 থেকে 4,000 উদ্যোক্তা যদি তৈরি করতে পারি, তাহলে আমাদের টার্গেট আছে 5 থেকে 6 কোটি জনসংখ্যা তারা কাজের সুযোগ পাবে। আপনি যদি দেখেন 1970s এর দিকে চায়নার যদি অর্থনৈতিক অবস্থা, বা 1990s এর দেখেন চায়নার অর্থনৈতিক অবস্থা, মালয়েশিয়ার অর্থনৈতিক অবস্থা যদি দেখেন, ভাই আমি যখন কথা বলবো কাইন্ডলি একটু শুনেন, আপনারা কাইন্ডলি মিউট করে থাকেন। আপনার তাহলে নেটের সমস্যা আছে, আপনি একটু ঘোরাফেরা করেন তাহলে নেটটা চলে আসবে। এখন ওনার যেটা পরিকল্পনা আছে, যদি আপনি 1970s এর দিকে দেখেন 1990 চায়নার কি অবস্থা ছিল, রাইট নাও আপনি যদি না শুনতে পান তাহলে আপনি কাইন্ডলি ঘোরাঘুরি করেন। আপনি কি কেউ শুনতে পাচ্ছেন না আমার কথা? জি স্যার, সবাই শুনতে পাচ্ছি। তাহলে উনি যদি না শুনতে পারেন তাহলে কি আমি এখান থেকে কি করতে পারি? তাহলে আপনি বন্ধ করে দেন, আপনি যদি ক্লিয়ার না আসে বন্ধ করে আবার অন করে আবার শুনেন। আপনি ডিস্টার্ব দিচ্ছেন কেন? আমি কি শুরু করব? জি স্যার। কাইন্ডলি এভাবে কেউ ডিস্টার্ব দিয়ে না। আপনি দেখবেন যে আপনার যদি সমস্যা হয় তাহলে আপনি ঘোরাফেরা করেন, তাহলে আপনি নেট আসবে। হয়তো সব জায়গায় নেট স্ট্রং থাকে না। কাইন্ডলি সবাই মিউট করে দেন। এখন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যেটা হচ্ছে মডেল ফলো করেছেন মালয়েশিয়া এবং চায়না। এখন এই অবস্থায় কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক প্রগতি কিন্তু অ্যাজ এ রাইজিং টাইগার হিসাবে কিন্তু আমরা চলে আসছি। আমরা পাকিস্তানকে ছেড়েছিলাম 71-এ, তার থেকে আমরা অনেক ভালো অবস্থানে আছি। আমরা এখন আমাদের পার ক্যাপিটাল ইনকাম ইন্ডিয়া থেকে কিন্তু বেড়ে গেছে রাইট নাও, যদি আমি গত 2 মাস আগে যদি দেখি। এখন যেটা হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশে কিন্তু বহু ফরেনার আসতেছে, কি ট্যুরিস্ট ভিসা এসে কিন্তু এখানে কাজ করছে। আমাদের হয়তো অনেকগুলো স্ট্রাকচার ডেভেলপ হচ্ছে, অনেকগুলো আমাদের প্রবলেম আছে, তারপরও কিন্তু আমরা আগিয়ে আছি। লাস্ট করোনা প্যান্ডেমিকে যেটা দেখা গেল যে আমাদের মার্চে করোনা এফেক্টেড হলো, আমরা এপ্রিল মের মধ্যে, এপ্রিলের শেষের থেকে কিন্তু গভর্নমেন্ট কিন্তু প্রেরণা দিল। এই বিভিন্ন ধরনের প্রেরণা দেওয়ার কারণে যেটা হলো গিয়ে কি আমাদের অর্থনৈতিক চাকা কিন্তু সচল। আপনি লাস্ট অ্যাসেসমেন্টে যে দেখেন যে অনেকগুলো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কমে গেছে, সেখানে কিন্তু বাংলাদেশ কন্টিনিউশন করেছে। এটা হচ্ছে মূল কারণ। আমরা বাঙালি হচ্ছে পরিশ্রমের জাতি, এবং আমরা যে কোনো সিচুয়েশনে কোপ আপ করতে পারি। এবং এই অবস্থায় আমরা যে চলে আসছি, আমরা আশা করছি উইদিন 10 ইয়ার্সে আমরা বিশ্বের 25তম ধনী রাষ্ট্র হব। এবং বিশ্বের প্রথম ধনী রাষ্ট্র যেটা হবে সেটা হচ্ছে চায়না, সেকেন্ড থাকতেছে আমেরিকা, এবং থার্ড হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত। আর একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের যে অবস্থান, ভৌগোলিক অবস্থান, আমাদের একটা বিশাল একটা কি আছে, বে অফ বেঙ্গল। এখন যদি আমরা এই চ্যানেলটাকে ধরি, এবং আমাদের কোনটা আছে সমুদ্র বন্দর, চট্টগ্রাম সমুদ্র বন্দর, মংলা সমুদ্র বন্দর, এবং এর সাথে সাথে আসতেছে মহেশখালী সমুদ্র বন্দর এবং পায়রা বন্দর। আজকে পদ্মা সেতুটা যদি আমাদের এখানে হয়ে যাচ্ছে, পদ্মা সেতু হওয়ার কারণে আমার গোটা দক্ষিণবঙ্গে আশা করা যাচ্ছে 1 লক্ষ বিভিন্ন ধরনের শিল্প কারখানা গড়ে উঠবে, এবং সেখানে কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধির হারটা আরো বেড়ে যাবে। আপনাদের এখানে যেটা আছে দেখবেন যে আপনাদের কাছাকাছি আছে নীলফামারী ইপিজেড। আপনার এখানে যদি বলা চলে, আপনার এখান থেকে যে এশিয়ান হাইওয়েটা আছে, যেটা আমরা চাচ্ছি যে আমাদের সঙ্গে নেপালের সঙ্গে যোগাযোগ হোক, এটা কিন্তু এক সময় আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। তার মানে গোটা কিন্তু যদি বাংলাদেশকে দেখা হয়, তাহলে বাংলাদেশের কিন্তু যতগুলো অর্থনৈতিক যেটা কর্মকাণ্ড যেটা হচ্ছে, যেটা আগে বিরাজমান ছিল না।
আমরা এক সময় দেখতাম যে রংপুর বেল্টের ওখানে ছিল মঙ্গা, নির্দিষ্ট সময়ে কিন্তু আমরা গাইবান্ধা রংপুর ওই অঞ্চলে দেখেছি যে খাদ্যের একটা মহামারী, যেটা আমরা কিন্তু বহু আগে ঝেঁটিয়ে বিদায় করেছি। বাংলাদেশে এখন একটা পরিবারও বলতে পারবে না যে আমরা খাদ্য অভাবে আছি, একটা পরিবারও বলতে পারবে না যে আমরা একবেলা খেতে পাই না। আমাদের চালের দাম 60 টাকা কেজি হয়েছে, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের ইনকামটা, পার ডে ইনকামটাও বেড়ে গেছে। আমরা কিন্তু সহজে লোন পাচ্ছি, হতে পারে মাইক্রো ফাইন্যান্সের লোন, হতে পারে এজেন্ট ব্যাংকিং এর থ্রুতে, এটা কিন্তু আমাদের কোনো সমস্যা হচ্ছে না। আমাদের লাইফস্টাইলে পরিবর্তন এসেছে কি ধরনের? আমরা কিন্তু এখন সহজে পল্লী বিদ্যুৎ দিতে পারি কি বিকাশের মাধ্যমে, আমরা কিন্তু নগদ ইউজ করছি, আমরা ডেবিট কার্ড ইউজ করছি, আমরা ক্রেডিট কার্ড ইউজ করছি, আমাদের লাইফটাকে আরো ইজি হচ্ছে। আমরা যে কোনো ট্রান্সফার যদি অনলাইন ট্রানজেকশন উইদিন এ মিনিট করে ফেলতেছে, এটা আমাদের প্রবৃদ্ধিটা বাড়াচ্ছে। তো আমাদের যেটা চিন্তা ভাবনা যেটা আছে যে আমরা মনে করছি 24,000-এর মধ্যে যদি 4,000 উদ্যোক্তা আমরা গোটা বাংলাদেশে তৈরি করতে পারি, তাহলে আমরা 6 থেকে 7 কোটি জনগোষ্ঠীকে কাজের সুযোগ করব। আর এই প্রশিক্ষণে যেটা আমরা আপনাদের কাছে আশা করছি, আপনাদের মধ্যে অনেকে একসময় ঢাকা যাইতো, অনেকে সময় যাইতো কোথায়, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, হয় চাকরি নাহলে ব্যবসা। এখন যেটা আমরা চিন্তা করছি, যেহেতু আমরা বিভিন্ন ইকোনমিক্যাল জোন হচ্ছে, বিভিন্ন আইটিবিএস পার্ক হচ্ছে, আমরা বিভিন্ন ইপিজেড করে দিচ্ছি, আপনার স্থানীয় সম্পদ যেটা আছে স্থানীয় জনগোষ্ঠীকে ব্যবহার করে আপনি উৎপাদনে যান এবং আয়ের মধ্যে সংশ্লিষ্ট হন, এবং আপনি যে উৎপাদন করবেন, আপনি যে আয় করবেন, সেটা কিন্তু কোনো না কোনো টাকা আমাদের জাতীয় রাজস্বের মধ্যে হিট করে, যেটা আমাদের প্রবৃদ্ধি বাড়াবে। এটা হচ্ছে আমাদের মূল্য। এবং এর আগে কিন্তু বিভিন্ন গভর্নমেন্ট কিন্তু এইভাবে উদ্যোক্তা তৈরির চেষ্টা করেছে। যদি আমি 90 থেকে দেখি, এই পর্যন্ত দেখি, তারা কি করেছে? তারা বিসিকের মাধ্যমে ট্রেনিং দেয়, শহর সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ট্রেনিং দেয়, নারী উদ্যোক্তা যে ট্রেনিং গুলো দিচ্ছে যে মহিলা অধিদপ্তরের মাধ্যমে দিচ্ছে, কিন্তু তাদের মধ্যে যেটা একটা ছিল, সেটা ছিল তাদের কোনো ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ছিল না। তাদের কোনো টেকনিক্যাল কোঅর্ডিনেটর যারা আছে, আপনাদের দেখেন ডিস্ট্রিক্ট আছে, তাদের অধীনে ছিল না। আপনাদের এই যে সেশনগুলো যেগুলো আছে, খেয়াল করে দেখবেন এই সেশনে আপনার এনপিডি থেকে শুরু করে আপনার ডিসি, মানে সচিব থেকে শুরু করে ডিসি অতিরিক্ত সবাই কিন্তু আপনারা আছে, এবং তারা আপনার কাছে সেশন নেবে। অতএব যারা মনে করেন পঞ্চগড়, দিনাজপুর, তারা যদি কাজ করে, আপনার ইন্টারাকশন হচ্ছে ডিসির সাথে, আপনার ইন্টারাকশন হচ্ছে অতিরিক্ত সচিবের সাথে, আপনার ইন্টারাকশন হচ্ছে আপনার টেকনিক্যাল কোঅর্ডিনেটর সাথে। আপনি যদি বিজনেস করতে যেতে চান, আপনি এখান থেকে যে ট্রেন্ড আপ, আপনি এখান থেকে যে সার্টিফিকেশন পাবেন, আপনার টেকনিক্যাল কোঅর্ডিনেটর, আপনি যদি চান যে বিজনেস আপনি প্রমোট করতে চান, সে কিন্তু আপনাকে সাহায্য করতে বদ্ধপরিকর, মানে কমিটেড, এবং তার বিডার যে ওয়ান স্টপ সার্ভিস, সে সবগুলো আপনাকে দিবে। যেমন আমরা যেটা প্রবলেম গুলো দেখেছি, দেখবেন যে আপনি যদি উপজেলায় থাকেন বা ইউনিয়নে থাকেন বা জেলা শহরে থাকেন, একটা ট্রেড লাইসেন্স করতে গিয়ে আপনি হয়রানির শিকার হতে পারেন, যেটা অনেকে করে। আপনি যখন এখান থেকে ট্রেন্ড আপ হচ্ছেন, আপনাকে টেকনিক্যাল কোঅর্ডিনেটর হেল্প করছে, আপনি কিন্তু ট্রেড লাইসেন্স পাচ্ছেন এবং টাইমের মধ্যে দিয়ে দিচ্ছে আপনাকে, উইদিন দ্য টাইম, যে টাইম বলেছে 3 দিন 3 দিন। আপনি কারেন্টের লাইন নিবেন, পানির লাইন নিবেন, গ্যাসের লাইন নিবেন, আপনাকে দিচ্ছে। আপনি এলসি ব্যবসা করতে চান, সেক্ষেত্রে আপনাকে হেল্প করছে, আপনাকে আইআরসি, ইআরসি সব লাইসেন্স গুলো করে দিচ্ছে। আপনি মনে করেন যে একটা ফ্যাক্টরি সেট আপ দিতে চান বিসি থেকে, সেক্ষেত্রে আপনাকে সাথে নিয়ে আপনাকে প্রোফাইল তৈরি করছে, প্রপোজাল তৈরি করছে, ইনভেস্টমেন্ট প্ল্যান তৈরি করছে, এবং ডিসি সাহেবের রিকমেন্ডেশন নিয়ে আপনাকে এটা দিচ্ছে। এবং আপনি যদি ব্যাংক থেকে লোন নিতে চান, সেক্ষেত্রেও কিন্তু সে আপনাকে ফুললি রিকমেন্ড আর টেকনিক্যাল সাপোর্ট করছে। তো এর থেকে আপনি আর বড় কি পেতে চান? তার কারণ আপনাকে টেকনিক্যাল সাপোর্ট প্রোভাইড করার জন্য, আপনাকে 24/7 সাপোর্ট দেওয়ার জন্য আপনাকে টেকনিক্যাল কোঅর্ডিনেটর বসে আছে। এবং আমরা যারা কনসালটেন্ট, আমরা আপনাকে প্রশিক্ষণ দিচ্ছি এর একটাই উদ্দেশ্য, যে আপনি আপনার বিজনেস, যে ব্যবসায় করেন, সে বিজনেসটাকে ভালো করে বুঝেন এবং বিজনেসটাকে এক্সপ্যান্ড করেন। আমার লক্ষ্য হচ্ছে আপনি আর্থিকভাবে লাভবান হন এবং আপনি আপনার এলাকার জনগোষ্ঠীকে ব্যবহার করে আপনি কিন্তু একটা পর্যায়ে যান, যেটা আমাদের জাতীয় রাজস্বতে আসবে। আপনি এখন যদি আপনাকে বলি যে আমাদের দেশে যে অর্থনৈতিক প্রবৃদ্ধির যে এই হারটা, তার একটাই কারণ আছে,
সালের দিকে কিন্তু বহু লোক আমরা মিডল ইস্টে গেছি, ইউরোপিয়ান কান্ট্রিতে গেছি। আবার 80 সালের দিকে কিন্তু আমার গার্মেন্টস এ ফ্লারিশ হয়েছে। এই যে যারা গার্মেন্টস এ যারা কর্মীগুলো ছিল এবং যারা প্রবৃদ্ধি যারা করে যে বিদেশে গিয়েছিল, এরা রেমিটেন্স পাঠিয়েছে এবং এখানকার টাকাগুলো আসছে। এই টাকা কোনো না কোনো ভাবে আপনার এলাকায় ইউজ হয়েছে এবং সামহাও আপনার পকেটে গিয়েছে। এবং আপনি যে আজকে মনে করেন, আমরা বলি আমাদের দেশের সামগ্রিক যদি উন্নতি যদি বলি মূল চাবিকাঠি ওই যে মহিলা যে সকালবেলা থেকে বিকালবেলা পর্যন্ত গার্মেন্টসে কাজ করেছে এবং যারা মনে করেন দেশের বাইরে থেকে টাকা পাঠিয়েছে, এবং এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং আমাদের দেশের উন্নয়নের মূল লক্ষ্য। এখন যদি আপনাকে আমি সিম্পল কথা বলি, আপনাদের এখানে অনেকেই কিন্তু এডুকেটেড আছেন, অনেকেই পড়াশোনা করেছেন। আমি আপনাকে বলে দিই, ওয়ার্ল্ডের একমাত্র বাংলাদেশি এত চিপে হায়ার এডুকেশন পাওয়া যায় বিশ্বের আর কোনো রাষ্ট্রে পাওয়া যায় না। বিশ্বের কোন রাষ্ট্রে আপনি কোনোদিনও মাস্টার্স পাস এমবিএ পাস আপনি করতে পারবেন না 10 টাকা বেতনে, 20 টাকা বেতনে। এবং বাংলাদেশে এখন এডুকেশনের বইগুলো ফ্রি করে দিয়েছে। আপনি যদি ইউকে তে যান, ইউএসএ তে যান, আপনি বড় জোর হাইয়েস্ট পর্যন্ত মানে ও লেভেল পর্যন্ত শেষ করতে পারবেন বা এ লেভেল পর্যন্ত শেষ করতে পারবেন। তারপরে কিন্তু আপনি হায়ার এডুকেশনের জন্য আপনার কিন্তু হাইলি কস্ট এফেক্টিভ হবে। এখন যদি আপনাকে বলি, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যদি নেক্সট স্ট্র্যাটেজি আপনি দিকে খেয়াল করে দেখেন, যেটা চায়না করেছে, তারা কিন্তু ইউনিভার্সিটি সব বন্ধ করেছিল। এখন বাংলাদেশ গভর্নমেন্ট যেটা আছে, আগে থেকেও ছিল, আমাদের বিটিবি ছিল, ডিটিই ছিল, আপনারা দেখেন পলিটেকনিক আছে, টিটিসি আছে। আমরা চাচ্ছি যারা টেকনিক্যাল এডুকেশন, যারা মনে করেন কাজে কলমে হাতের যেগুলো কাজ আছে, মনে করেন টিটিসি থেকে পড়াশোনা করছে, আমরা পলিটেকনিক থেকে পড়াশোনা করছে, আমাদের দেখা যাচ্ছে যে সমীক্ষা এদের কিন্তু ফেস ভ্যালু যারা মনে করেন নর্মালি ইকোনমিক্স ফিজিক্স যারা ঠিক আছে তাদের থেকে বেশি। অ্যাটলিস্ট যারা মনে করেন হাতের কাজগুলো জানে তাদেরকে কিন্তু আমরা কিন্তু বেশি প্রমোট করছি, তাদের চাহিদাটা কিন্তু বেশি। এখন আপনি দেখবেন যে উইদিন 10 ইয়ার্স এর মধ্যে আরো একটা ড্রাস্টিক চেঞ্জ আসবে। সেটা হচ্ছে যে আপনার হায়ার এডুকেশন কিন্তু অ্যাভেলেবল হবে না। আজ থেকে 90 সালের দিকের কথা যদি বলি, আমরা হাতে গোনে কয়েকটা গ্রামে পেলে 2 থেকে 3টা বা 4টা আমরা এমএ পাস পেতাম। এখন আমি যদি মোড়ে মোড়ে দেখি এমএ পাস অ্যাভেলেবল। এটা কিন্তু আমার যেরকম ভ্যালু অ্যাড করে না। এটা অবশ্য গভর্নমেন্টের অন্য প্রসিডিউর ছিল, সেটা হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, যেটা আমাদের এডুকেশন রেটটা বাড়ানোর জন্য। সেক্ষেত্রে কিন্তু আমরা এই প্রসেসটা নিয়েছিলাম, ফ্রি এডুকেশন, স্টাইপেন্ড, এই বিষয়গুলো। তো এগুলো চেঞ্জ আসবে, এগুলো পরিবর্তন আসা বাঞ্ছনীয়, এবং আমরা এটাই চাচ্ছি যে আপনার সম্পদ ব্যবহার করে স্থানীয় পর্যায়ে উদ্যোক্তা তৈরি করা, এবং এটা সম্ভব। এবং আমরা চিন্তা করছি উইদিন 10 ইয়ার্স এর মধ্যে আমরা বিশ্বের 25তম ধনী রাষ্ট্র হিসাবে নিজেকে পরিণত করতে পারবো। আমার কথা কি বোঝা গেছে? ক্লিয়ার? অতএব আপনার কি, আমি যে কথাগুলো আপনাকে বলেছি, আপনারা কি অস্বীকার করবেন 90 সালে আপনাদের কি অবস্থা ছিল, এখন কি অবস্থা? এখানে 40 বছর বয়স কার আছে? 40 বছর বয়স কার আছে? 40-42 বছর বয়স কার আছে? বয়স্ক লোক কেউ নাই এখানে? জন্মগ্রহণে করিলেই স্যার। আমি তো বয়স্ক লোক, 40 বছর আমার বয়স চলতেছে 41। এরকম আমার মতো বয়সী কেউ আছে? আপনি নিজে থেকে বলুন তো ভাইয়া, যে আপনার 90 সালের অবস্থা আর এখনকার অবস্থা কি এক? অনেক চেঞ্জ। আপনাকে যে এডুকেশনটা দেওয়া হয়েছিল, যে প্রি প্রাইমারি এডুকেশন, আমাদের সময় তো আমরা টাকা দিয়ে পড়েছিলাম না, বই কিনেছিলাম। তারপরে 90 সালের পর থেকে 92 সাল থেকে মেয়েদেরকে ছেলেদেরকে সব ফ্রি এডুকেশন করলো, স্টাইপেন্ড করলো। আপনি কি মনে করেন এটা কি আরো থাকা উচিত? আপনার কি মনে হয় যে আপনাকে একটা মাস্টার্স ডিগ্রি দিলাম, এর থেকে একটা মনে করেন আপনাকে টেকনিক্যাল এডুকেশন দিলাম, কোনটা বেশি হেল্পফুল হবে? টেকনিক্যাল এডুকেশনটা বেশি হেল্পফুল হবে। আপনার কি মাস্টার্স ডিগ্রি আমার কাছে কোনো ভ্যালু অ্যাড করে?
আপনাকে না, মনে করেন আপনি ফিলোসফিতে মাস্টার্স করলেন দিনাজপুর কলেজ থেকে, কোনো ভ্যালু অ্যাড করে? না জি না স্যার। আপনাকে যদি মনে করেন টিটিসি থেকে পড়াশোনা করলেন, পলিটেকনিক থেকে পড়াশোনা করলেন, আপনাকে এটা কি ভ্যালু অ্যাড করবে বেশি না ওটা করবে? এই বিষয়গুলো কিন্তু আছে। যদি ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে যান আপনি কিন্তু কখনোই দেখতে পারবেন না যে আপনি মনে করেন যদি যান আপনি যদি যান ইউকে তে, মানে ইউনাইটেড কিংডমে যান, আপনি দেখবেন যত হায়ার এডুকেশন হাই কস্ট, অনেক টাকা লাগে পার সেমিস্টার। এটা কিন্তু সবাই অ্যাফোর্ড করতে পারে না। আমি যদি মনে করেন একটা ডিপ্লোমা পাশ করে বা একটা টিটিসি থেকে পাশ করে যদি আমি একটা ভালো জব পাই বা ভালো এন্টারপ্রেনার হই, তাহলে আমার কিন্তু হাইলি এডুকেশন কোনো দরকার নেই যে আপনাকে ওই সার্টিফিকেট নিলেই যে আমি শিক্ষিত, তা তো আমার হয় না। তার কারণ আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তো বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসেননি, নজরুল ইসলাম তো বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসেননি, আমার যে স্টিভ জবস সে তো কমপ্লিট করতে পারে না, বিল গেটসও তো করতে পারেনি। আমার কথা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। স্যার কারো কোনো প্রশ্ন আছে আমি যতটুকু কথা বললাম? না স্যার। আপনি একটু চিন্তা করে দেখেন যে আপনার ওখানে সৈয়দপুর, সেটা কিন্তু একটা ইকোনমিক্যাল জোন, একটা উপজেলা, সে কিন্তু ইকোনমিক্যাল জোন তৈরি করে ফেলেছে। জি স্যার। জি স্যার, একদম কিন্তু স্যার। পক্ষান্তরে যদি আপনি দেখেন লালমনিরহাট, কুড়িগ্রাম, আপনার যদি মনে করেন দিনাজপুরে কিন্তু প্রচুর ব্যবসা আছে, তারা মারোয়ারিরা দখল করে আছে। ঠাকুরগাঁয়ে কিন্তু অতখানি আসে নাই, কিন্তু ঠাকুরগাঁয়ে কিন্তু এটা গ্রো আপ হয়েছে। আমি আপনার এলাকার কথা আমি বলে দিতে পারি, আপনার এলাকায় এখন মজিলা চিজ হয়, আপনার ওখানে ড্রাগন ফলের চাষ হয়। আপনি যদি ঠাকুরগাঁয়ের দিকে তাকান, ঠাকুরগাঁয় ইএসডিও নামে একটা এনজিও আছে, তারা কিন্তু গোটা চেঞ্জ করে দিয়েছে, গোটা অবকাঠামো চেঞ্জ করে দিয়েছে ইএসডিও। এখন আপনি যদি পাবনার দিকে যান, পাবনায় 78% বা 80% লোক কোনো না কোনো ভাবে আপনার স্কয়ারের সাথে সম্পৃক্ত। তা স্কয়ারে শামসানে চৌধুরী যে সিরাপ বানাতো, তার ওয়াইফ আর ওর সিরাপ বানায় বিক্রি করতো। আজকে সে গোটা পাবনার টোটালি স্ট্রাকচার চেঞ্জ করে ফেলেছে। আমরা তো সেটাই চাচ্ছি যে নূরে ফয়সাল ভাই বা নিশিতা রয়, আপনারা যারা আছেন, তারা আপনাদের এলাকার স্ট্রাকচারটা চেঞ্জ করবে। তার কারণ একজন যদি উদ্যোক্তা তৈরি হয়, তার আন্ডারে 50,000 টাকা 60,000। স্যার, অনেক কথা শুনতে হয়েছে স্যার, পাড়ার মানুষের, গ্রামের মানুষের, মানে অনেক অনেক কথা শুনে আজকে ধরে রাখে, আজকে একটু হলেও ছোট উদ্যোক্তা হতে পারছি স্যার। যে মানুষ মানে আসলে ভালো কিছু, এটা করার কিছু নাই, এটা শুনতে হবে। স্যার আমি বসে বসে কাঁদতাম স্যার। আচ্ছা, এগুলা আর এটা এমনিতেই জানা ছোট দরকার মানুষ নেই সেই স্যার। জি স্যার। এটা আপনাকে প্রবলেম করবে। তার কারণ আমি তারপরও আপনাকে বলি যে আপনার যদি ওই এলাকার উন্নয়ন যদি করে থাকে, একটা ছিল আরডিআরএস, নাম শুনেছেন তো? আপনার এলাকায় যুদ্ধ পরবর্তী যে উন্নয়নগুলো আপনার ওখানে করেছে, আরডিআরএস করেছে। আরডিআরএস এর কাছে আপনাদের কৃতজ্ঞ থাকা উচিত যে আপনার ওখানে বিভিন্ন প্রজেক্ট নিয়ে আসছে, বিভিন্ন ফার্মার্সদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, উদ্যোক্তা প্রশিক্ষণ করাচ্ছে, অনেকগুলো কাজ হয়েছে। জি স্যার। এবং আপনি যদি ঠাকুরগাঁয়ে যান, দেখবেন যে ঠাকুরগাঁয়ের যে বিজয় স্তম্ভ, সেটা ইএসডি এর করে দেওয়া করেছে, মানুষ কাজ করেছে। এবং আমরা চাচ্ছি যে আপনারাও এই অবস্থানটা ধরে আনেন। তার কারণ 30 বছর পর নিশিতা রয় কি হবে সেটা কিন্তু আমরা কেউ বলতে পারছি না, কিন্তু নিশিতা রয়ের এই ক্ষুদ্র প্রচেষ্টা এটা কিন্তু ধরে রাখবে। আমি সেশনে যাচ্ছি। আপনি খুব ভালো করে জানেন যে আমাদের এই যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যে ধরনের উদ্যোক্তা তৈরি করা আছে, তার আরেকটা উদাহরণ যেটা আপনাকে বলি, সে একটা সুযোগ করে দিয়েছে, সেটা হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। আপনার টাকা আছে, আপনি থাকেন কানাডায় বা আপনি থাকেন ইউএসএ, আপনি থাকেন ইটালিতে, আপনি বিদেশি নাগরিক, ইটালির নাগরিক, আপনি কানাডার নাগরিক, আপনি আমেরিকার নাগরিক, আপনি এখানে ইনভেস্ট করতে পারেন। আপনার যদি মন চায়, আপনি দিনাজপুরে একটা বিশাল বড় একটা পাপড়ের ইন্ডাস্ট্রি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি এখান থেকে যে টাকা আর্ন করবেন, 100 টাকা যদি আর্ন করেন, আপনি 100 টাকা নিয়ে যেতে পারেন। আমাদের প্রাইম মিনিস্টার সে সুযোগ দিয়েছে। আপনি যদি মনে করেন যে নীলফামারী ইপিজিতে দিবেন, কোনো সমস্যা না, আপনাকে ওয়্যার হাউসের সুবিধা দিচ্ছে, আপনাকে ফরেন লোনের সঙ্গে সঙ্গে স্থানীয় লোনগুলো সুযোগ দিচ্ছে।
আপনার যদি মন চায় যে আপনার প্রোডাক্টটাকে 100% রপ্তানি করতে না চায়, যদি 25% আমাদের দেশের মার্কেটে সেল করতে চান, সেটাও করতে পারেন। আপনাকে ফ্রি ওয়ার্ক পারমিট দিয়ে দিচ্ছে। এর কারণে বাংলাদেশে কিন্তু অলরেডি অনেকগুলো ফরেন ইনভেস্টমেন্ট চলে আসছে। আপনি ইউএস বাংলার নাম শুনেছেন? জি স্যার। এটা কি ইনভেস্টমেন্ট? এটা হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট। ওনাদের টাকা আছে, ওনারা বাংলাদেশে ইউএস বাংলায় এভিয়েশন করেছে, এখানে তারা যা আয় করে সব টাকা নিয়ে যেতে পারে, বাংলাদেশ সরকার সেখানে বাধা দেয় না। আমাদের লাভটা কি আছে? আমাদের সস্তা শ্রমিক আছে, আপনাদের লোকরা এখানে কাজ করার সুযোগ পাচ্ছে। আপনি ভারতের দিকে তাকান, ভারতে এক সময় কি অ্যাম্বাসেডর গাড়ি ছিল? স্যার যদি আপনি ভারতে গিয়ে দেখেন, দেখেন যে অনেক গাড়ি পাবেন, সেন্ট্রো থেকে শুরু করে সুজুকি শুরু করে ইন্ডিগো শুরু করে অনেকগুলো গাড়ি পাবেন। এগুলো হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট তারা করেছিল। এখন আপনি যে মোটরসাইকেল চালাতেন আগে হিরো হোন্ডা, এখন শুধু চালাচ্ছেন হিরো, তাই কি না? জি স্যার। এখন যেটা হচ্ছে, আমরা যেটা করেছি, আমরাও কিন্তু একটা হোন্ডা, মানে জাপানি হোন্ডা কোম্পানি কিন্তু একটা প্ল্যান্টেশন করেছে। বাংলাদেশ কিন্তু এখন গাড়ি উৎপাদন করতেছে, কারা? পিএইচপি গ্রুপের সাথে। আমাদের কিন্তু আগে গাড়ি ছিল না, আমরা গাড়ি উৎপাদনে যাচ্ছি, আমরা গাড়ি কিন্তু প্রোডাকশনে চলে গেছি। যদি আপনার যদি যেতে ইচ্ছা হয় তাহলে আপনি চট্টগ্রামে যান, পিএইচপি গ্রুপ আপনি পাবেন এক্সেলেন্ট গাড়ি। আমরা যেটা কথা হচ্ছে যে আমরা যদি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করি, তাহলে তার যে টেকনিক্যাল নলেজ গুলো যারা আছে সেগুলো আমরা জানতে পারছি, আমাদের স্থানীয় জনগোষ্ঠী কাজের সুযোগ পাচ্ছে। আমরা তাদেরকে এই কথাও বলেছি যে আপনারা একক মালিকানা আসতে পারেন বা যৌথ বিনিয়োগ করতে পারেন, কোনো সমস্যা নেই। মোট কথা, টাকা যদি এখানে আসে, টাকা ফ্লো আপ হবে এবং সেখানে আমাদের ইকোনমিক্যাল গ্রোথ হবে, এটাই হচ্ছে মূল লক্ষ্য। এখন আমাদের দেশে যেহেতু টাকা আসতেছে, আমরা কিন্তু এটাতে কাজের সুযোগ পাচ্ছি এবং এটাই হচ্ছে আমাদের বিনিয়োগের একটা সুযোগ সৃষ্টি করে যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, যেটা আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা করেছে। এবং আমাদের এখানে ম্যারিকো, আমাদের এখানে স্যামসাং, আমাদের এখানে হোন্ডা, এগুলো কোম্পানি অলরেডি চলে আসছে এবং আরো অনেকগুলো কোম্পানি দেখবেন যে ঢাকায় কিন্তু বড় বড় যেগুলো মনে করেন হোটেল বিজনেস থেকে শুরু করে তার কিন্তু ইনভেস্টমেন্ট করছে। তার কারণ বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এখন ঠিক আছে, বাংলাদেশে একটা বিনিয়োগের সুযোগ আছে, বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম বেড়েছে, এটা আমাদের একটা হেল্পফুল। আপনি যদি সিলেটের দিকে দেখবেন যে অনেক প্রবাসী যারা আছে, যারা ইউকে প্রবাসী, তারা কিন্তু হোটেল বিজনেস করে, বাংলাদেশেও কিন্তু করছে, যেমন রোজ গার্ডেন নামে একটা আছে, বা যদি আপনি বগুড়ার নাজ গার্ডেন দেখেন, সেগুলো কিন্তু জয়েন্ট ভেঞ্চারে আছে। তো আমার আজকে মডিউল ছিল দেশি এবং যৌথ বিনিয়োগ। আমি জাস্ট একটু যাচ্ছি, আমাদের আজকে যেটা আছে আমি শিখাবো আপনাকে বিনিয়োগ কি, সঞ্চয় এবং বিনিয়োগের মধ্যে পার্থক্য, দেশি বা স্থানীয় বিনিয়োগ কোনটা আছে কি, একক বিনিয়োগ যৌথ বিনিয়োগ কি, যৌথ বিনিয়োগের সুবিধা অসুবিধা কি, একক বিনিয়োগের সুবিধা অসুবিধা কি। আমি সিম্পল যদি কথা বলি, আপনার কাছে 10 লক্ষ টাকা আছে ইনিশিয়াল লেভেলে, এই 10 লক্ষ টাকা যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান, হতে পারে কবুতরের ব্যবসা, হতে পারে কটেজ ইন্ডাস্ট্রি যেটা হস্তকুটির শিল্প, হতে পারে আপনার মনে করেন যে বিভিন্ন আইসিটি ইকুইপমেন্টস এর ব্যবসা, আপনি এই ব্যবসাগুলো করতে পারেন। এই ব্যবসাগুলো করলে যেটা কি হবে, যে আপনি এই ব্যবসার মাধ্যমে হয়তো যে প্রোডাক্ট তৈরি করছেন বা যে ধরনের কাজের সুযোগ সৃষ্টি করছেন, যেটা বিনিয়োগ করে আপনি যেটা আয় করছেন, সেটা কিন্তু আপনাকে হেল্প করবে। এটার জন্য আপনি সেলিম রেজা, আপনি যদি মিউট না করেন আমি কথা বলতে পারবো না। এখন আপনার বিনিয়োগ যেটা হচ্ছে, যেটা আপনাকে মূলধন তৈরি করছেন, আপনি মোট কথা এখানে ইনভেস্ট করছেন, একটা দিন শেষে আপনি কিন্তু আয় করতে চাচ্ছেন, এবং এটা বিভিন্ন ভাবে কিন্তু অনেকে করে। আপনি দেখবেন যে আমাদের দুটো স্টক এক্সচেঞ্জ আছে, একটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ আর একটা হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। যখন কোনো কোম্পানি তাদের টাকা প্রয়োজন বেড়ে যায়, যখন বিভিন্ন অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান ব্যাংকগুলো থেকে পরিমাণটা কমে আসে, যে এখান থেকে আমার টাকা আরো বাড়াতে দরকার আমার ব্যবসা বাণিজ্য, তখন তারা বিভিন্ন শেয়ার তৈরি, শেয়ার ছাড়ে, যেটাকে প্রাইমারি শেয়ার বলা হয়। এই শেয়ার গুলো কিন্তু আমরা আইপিও কে বলা হয়, এটাকে আইপিও ধরা হয়, কিন্তু সেখান থেকে আমরা শেয়ার কিনি।
এই জন্য শেয়ার কিন্তু কোম্পানি বিক্রি করে, গভর্নমেন্ট কিন্তু বন্ড বিক্রি করে, এবং সম্পত্তি যেগুলো আছে সেগুলো কিন্তু মাধ্যমে আমরা কিন্তু ইনভেস্ট করে আমরা বিনিয়োগ করি, এবং বিনিয়োগের সঞ্চয় কিন্তু আলাদা। এখন আপনি মাসে 30,000 টাকা করে আর্ন করেন, 30,000 টাকা থেকে আপনার সংসারের খরচ, যাবতীয় খরচ বাদ দিয়ে প্রতি মাসে আপনি 5,000 টাকা করে সঞ্চয় করেন, মানে সেভ করেন। এই 5,000 টাকা যে আপনি সেভ করছেন সেটা আপনি ভবিষ্যতের পরিকল্পনার জন্য করছেন। এই দুটা জিনিস কিন্তু আলাদা। আপনি যেটা ইনভেস্ট করতেছেন, যেটা আপনি ব্যবসার মধ্যে ঢুকাচ্ছেন, সেটা হচ্ছে বিনিয়োগ। আর যেটা আপনি সঞ্চয় করতেছেন, হতে পারে আপনার ছেলে মেয়ের লেখাপড়ার জন্য, বা তাদের মনে করেন ভবিষ্যৎ কল্যাণের জন্য, বা আপনার মনে করেন বাড়ি করার জন্য, সেটা কিন্তু আপনার সঞ্চয়। জাকিয়া মিউট করেন, নাহলে কথা বলতে পারবো না। আমি সিম্পল কথা আপনাকে বলেছি, আপনি যে আয়ের যে অংশটা ভোগ করার পর খরচ করার পর যে টাকাটা থাকে সেটা আপনার সঞ্চয়, সেটা আপনি রাখতেছেন যে আপনি ভবিষ্যতে কোনো কিছু করবেন। মনে করেন আপনার বাবা একটা চাকরিজীবী, সে তার সারা জীবনে সঞ্চয় করেছে 50 লক্ষ টাকা। এই সঞ্চয় টাকাটা থেকে আপনাকে বললো যে তোমাকে আমি 10 লক্ষ টাকা দিচ্ছি, তুমি এটাতে বিনিয়োগ করো। এই বিনিয়োগটা আপনি যদি মনে করেন তার যে সঞ্চয়ের যে অংশ টাকা থেকে যে টাকা দিয়ে আপনি ব্যবসায় ঢুকাচ্ছেন, সেটা হচ্ছে আপনার বিনিয়োগ। সঞ্চয় যেটাকে বলা হয় একটা ইনিশিয়াল স্টেজ, আর বিনিয়োগ হলো সঞ্চয়ের সেকেন্ড স্টেজ। অতএব এর সূত্র যেটা হচ্ছে, সঞ্চয় যেটা আয় থেকে যেটা ভোগ ব্যয় করবেন, সেটা যে টাকা থাকবে সেটা সঞ্চয়, আর বিনিয়োগ হলো আয় যেটা করছেন সেখান থেকে ভোগ ব্যয় যেটা করছেন, এবং সেখান থেকে যদি আপনি যে টাকাটা আপনি সঞ্চয় বিয়োগ করেন, তাহলে সেটা হচ্ছে আপনার বিনিয়োগ। আবার বলছি, আপনি 10,000 টাকা আর্ন করেছেন বা 30,000 টাকা আর্ন করেছেন, 25,000 টাকা আপনার সংসারে কাজ করেছেন, 5,000 টাকা আপনি সেভ করেছেন, এই সেভিংসটা হলো আপনার সঞ্চয়। আর বিনিয়োগ যেটা হচ্ছে, যদি মনে করেন আপনার আয় করেছেন 30,000 টাকা, 25,000 টাকা খরচ করেন, 5,000 টাকা যেটা আপনি অন্য জায়গায় কোনো জায়গায় খাটিয়েছেন, সেটা হলো আপনার বিনিয়োগ। দেশি বা স্থানীয় বিনিয়োগ, আপনারা যারা মনে করেন এই পঞ্চগড় বা দিনাজপুরে যারা কাজ করছেন, তারা আপনার স্থানীয়, এবং স্থানীয় পর্যায়ে আপনি যে ব্যবসাগুলো যেগুলো করছেন সেগুলো বলা হয় স্থানীয় বিনিয়োগ। এবং এটা আপনাদের পারস্পরিক ভাবে কি, আপনার ইনকাম করার জন্য, আপনার ভালো থাকার জন্য, আপনাদের আর্থিক স্বাবলম্বী হওয়ার জন্য আপনি কিন্তু ইনভেস্ট করছেন, সেটা কিন্তু আপনাকে লোকাল ইনভেস্টমেন্ট বলে। এটা আপনি পার্সোনালি একাও করতে পারেন, আবার আপনি জয়েন্টলিও করতে পারেন। আপনি মনে রাখবেন যে আপনি যদি মনে করেন যে দিনাজপুরের লোক হন বা পঞ্চগড়ের লোক হন, আপনি যদি ওই এলাকারই জনগোষ্ঠী বা পঞ্চগড় দিনাজপুরের কোনো জায়গায় দুজনকে জয়েন্টলি মিলে যদি করেন, তাহলে সেটা কিন্তু আপনার স্থানীয় দেশি বিনিয়োগ। আর যদি মনে করেন আমি সুইডেনের নাগরিক, আমি আপনার সঙ্গে পরিচয় হয়েছে, আমি আপনাকে $10 বিলিয়ন একটা ইনভেস্টমেন্ট করতে চাই, সেখানে আমার 90% শেয়ার, আপনার 10% শেয়ার, তাহলে আপনাকে সাথে নিয়ে কিন্তু আমি যৌথ বিনিয়োগে যেতে পারি। আমি একক বিনিয়োগের কথা বলি। একক বিনিয়োগ যেটা হচ্ছে, সেটা হচ্ছে সোল রেসপন্সিবিলিটি হচ্ছে না আপনি মালিক, আপনি সবকিছু। এখানে যত বিনিয়োগের যে ঝুঁকি থাকবে, রিস্ক থাকবে, সব আপনার, যা লাভ ক্ষতি হবে সব আপনার, এবং এটাকে আপনাকে নিজেকে বেয়ার করতে হবে। এটাকে একক বিনিয়োগ বলে। মোস্ট অফ দ্য কেসে দেখবেন যে প্রোপাইটারশিপ বিজনেসটাকে বলা হয় একক বিনিয়োগ। আপনি যদি প্রোপাইটারশিপ বিজনেসে মনে করেন আপনি যে টাকাটা আর্ন করলেন, এটা আপনি যদি মনে করেন যে এই টাকাটা আপনি আয়কর রিটার্নটা দাখিল করতে চান, সেটা আপনি মনে করেন ব্যবসাটা দেখালেন না, তাহলে কিন্তু আপনি ব্যাংক থেকে লোন পাওয়া আপনার জন্য টাফ হবে। কিন্তু আপনি যদি মনে করেন ব্যবসার যদি আপনি আয়কর রিটার্ন দিতে চান, এবং সেখানে যদি আপনি এজ এ স্টাফ হিসেবে থাকেন, সেখানে আপনি যদি সেপারেট আয়কর রিটার্ন থাকেন, তাহলে কিন্তু আপনার লোনের পরিমাণটা বেড়ে যাবে। বিনিয়োগের নিয়ন্ত্রক ছিল আপনি একাই, আপনার মালিকানাও। আপনার মূলধন যে কোনো থেকে আসতে পারে, আপনার বাবার টাকা থেকে আসতে পারে, শ্বশুরবাড়ির টাকা থেকে আসতে পারে, ব্যাংক থেকে টাকা আসতে পারে, বন্ধু বান্ধবের থেকে ধার করে টাকা আসতে পারে। কি বুঝেছেন আপনারা? জি, বুঝেছি স্যার। যৌথ বিনিয়োগে যদি কথা বলে, মনে করেন আপনি আর মনে করেন আরমিনা সুইটি, এরা দুইজনে আপনারা আছেন দিনাজপুরে। এখন দুজনের মাইন্ড সেট আপ একই আছেন যে আপনারা দুজনে হোটেলে বিজনেস করবেন, কোনো সমস্যা নেই।
এই দুজনকে যদি আপনারা যদি মনে করেন যে আপনি দুজনের মধ্যে একটা এমইউ হবে, চুক্তিপত্র হবে, চুক্তিপত্র সাইন করলেন 300 টাকার স্ট্যাম্পে, এবং দুজনের নামে কিন্তু আপনার সেটা ট্রেড লাইসেন্স থাকতে হবে, এবং দুজনের মধ্যে শেয়ার প্রপোর্শনটা ভাগ করতে হবে, যে 50% না 60-40% না 70-30%, এবং কাজে যদি ধারাবাহিকতাগুলো ভাগ করেন তাহলে কিন্তু আপনারা জয়েন্টলি বিনিয়োগ করতে পারেন। দেখবেন যে অনেকগুলো বড় বড় যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু জয়েন্ট ভেঞ্চারে বিজনেস করে। জয়েন্ট ভেঞ্চারে বিজনেস হচ্ছে সুবিধা যেগুলো আছে সেগুলো হচ্ছে যে আপনি একটা নিয়মের মাধ্যমে করতেছেন, আপনি কিন্তু ব্যাংকের লোন পাচ্ছেন, আপনার কিন্তু নির্দিষ্ট শর্তাবলী যদি পূরণ না করেন যে কি কতখানি মালিকানা থাকবে, প্রত্যেকের দায়িত্ব কর্তব্য বুঝাচ্ছেন, লাভের পরিমাণটা বুঝাচ্ছেন, এবং তারা সবাই কিন্তু যৌথ বিনিয়োগে স্বাধীন মুক্ত। মানে মোট কথা যদি মনে করেন আপনার ব্যবসাটা কোনো ক্রমে যদি ফল হয়ে যায় বা আপনি দেউলিয়া হয়ে যান, তাহলে কিন্তু আপনার বাড়ি ঘর বা অন্যান্য যে প্রতিষ্ঠান এর আওতায় আসবে না। এটা কি বুঝেছেন? এই কথাটা কি বুঝেছেন? আমি কিন্তু খুব স্ট্রং একটা কথা বলেছি। জি স্যার। কি বুঝলেন বলেন আমাকে। কি বুঝলেন? বলেন। মনে করেন আমি আর নিশিতা রয় দুজনে মিলে 20 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করলাম, এবং আমাদের মধ্যে চুক্তিপত্র হলো যে লাভের কে কত অংশ নিবে, এবং আমাদের দায়িত্ব কত বড় ভাগ করে নিলাম। আমরা ব্যাংক থেকে মনে করেন 10 লক্ষ টাকার এগেনস্টে আরো 25 লক্ষ টাকা ঋণ নিলাম। আমাদের ব্যবসাটা যদি মার চলে যায় তাহলে ওনার বাড়ি ঘরও কোনো সমস্যা নেই, আমার বাড়ি ঘর কোনো সমস্যা নেই। আমি এই কথা বলেছি। তার কারণ আমরা কিন্তু বিজনেসের নামে কিন্তু অ্যাকাউন্ট থাকে, বিজনেসের নামে কিন্তু আমরা আয়কর রিটার্ন দাখিল করব, বিজনেসের নামে কিন্তু আমরা লোন নিব। আমার কথা কি বুঝা গেছে? জি স্যার। দেখবেন যে বড় বড় কোম্পানি যখন দেউলিয়া হয়ে যায়, ওর মালিক গুলো যা আছে কিন্তু তারা কিন্তু আর্থিকভাবে তাদের বাড়িঘর কিন্তু নিলামে যায় না। ক্লিয়ার? জি। এখন যৌথ বিনিয়োগ কাদের সঙ্গে করতে পারেন? আপনার সাথে আমি করতে পারি, বা আমি আপনি নিশিতা রয় করতে পারি, বা আপনার সাথে ওই ব্যক্তির অন্য প্রতিষ্ঠানের সাথে হতে পারে, বা দুই প্রতিষ্ঠানের সাথে হতে পারে। যেমন দেখেন যে প্রাণ আরএফএল অনেকগুলো প্রতিষ্ঠান আছে না, প্রাণ আরএফএল গ্রুপের অনেকগুলো প্রতিষ্ঠান আছে না, ডেইরি আছে, তারপর ফুড প্রোডাক্ট আছে, প্লাস্টিক প্রোডাক্ট আছে, হতে পারে, কোনো সমস্যা নেই। বা মনে করেন এক বা একাধিক বেসরকারি প্রতিষ্ঠানের সরকারের, এটা কোনটা আমাকে বলেন তো, এক বা একাধিক বেসরকারি প্রতিষ্ঠানের সরকারের। জি স্যার। এক বা একাধিক বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সরকারের, এটা কোনটা আছে? আপনি আমাকে একটা উদাহরণ দিতে পারবেন? প্রতিষ্ঠান স্যার গ্রামীণ ব্যাংক। রাইট, গ্রামীণ ব্যাংকের আছে, ব্র্যাকের সাথে আছে কিনা? জি স্যার, অবশ্যই আছে স্যার। আচ্ছা। বিদেশি এক বা একাধিক ব্যক্তি প্রতিষ্ঠান, দেশি বা এক বা একাধিক ব্যক্তি প্রতিষ্ঠানের মধ্যে দেখবেন যে আমাদের ঢাকাতে বা চট্টগ্রামে অনেকগুলো বিদেশি কোম্পানির সাথে বাংলাদেশি কোম্পানি যৌথভাবে গার্মেন্টস এর ব্যবসা করে। বিদেশের সাথে সরকারের, যেমন ওয়ার্ল্ড ব্যাংক, এডিবির সাথে গভর্নমেন্টের সাথে হয় বিনিয়োগ। যেমন আমাদের আপনার এলাকায় দেখবেন যে গ্রাম আদালত নিয়ে যে কাজ হয় সেগুলো কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বাংলাদেশ সরকারের কিন্তু একটা চুক্তি আছে। বিদেশি সংস্থা সরকারের, যদি মনে করেন বিদেশি যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো যদি বাংলাদেশে যদি কাজ করে, যেমন কেএফসি আছে না, আপনি যে পিজা টিজা খাচ্ছেন, হ্যাঁ, এগুলো কিন্তু ট্রান্সকম বিডির সাথে কিন্তু তারা ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে কাজ করছে। এটাও কিন্তু বিনিয়োগ। একক বিনিয়োগ সুবিধা যেটা হচ্ছে, যদি আপনি একাই সোল রেসপন্সিবিলিটি, একাই থাকেন মালিক, তাহলে কিন্তু আপনি সিদ্ধান্ত সহজে নিতে পারবেন। সব সিদ্ধান্ত আপনি একাই নিতে পারবেন। আপনার ন্যূনতম শুধুমাত্র যদি মনে করেন আপনার যদি দোকানে নিজস্ব থাকে তাহলে মালিকানা দেখান, নাহলে কিন্তু ভাড়া চুক্তিপত্র দেখান। আপনি বিজনেস শুরু করা আপনার জন্য সহজ। আপনি নিজের নামে ট্রেড লাইসেন্স করতেছেন, আপনার কিন্তু সহজে আপনি ডিজাইন করছেন লোগো, আপনি আয়কর রিটার্ন কিন্তু আপনি মনে করছেন, মন চাচ্ছে যে আপনি এটা খেয়েই এই ব্যবসাটাকে নিজেকে পার্সোনাল নামে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। আপনি অর্থ সংকলন আপনার আত্মীয় স্বজন ব্যাংক থেকে আপনি জমি মর্টগেজ করে নিতে পারবেন, এটা আপনার সুবিধা আছে।
অসুবিধা হচ্ছে কি, যেহেতু দায়ভার আপনি সোল রেসপন্সিবিলিটি, এখন আপনার উপর ডিপেন্ড করে যে আপনি যে স্ট্র্যাটেজি নিয়েছেন ঠিক কি ভুল। যদি ভুল হয় তাহলে ব্যবসায় লস খাবেন। আপনি মারা গেলে ম্যাক্সিমাম ক্ষেত্রে একটু কাইন্ডলি আমার কথা শুনেন, মিউট করে দেন। আপনি যদি মারা যান তাহলে আপনার ব্যবসাটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আর চলে না, ছেলেমেয়েরা হয়তো চালাতে চাবে, নাও চালাতে পারবে। এবং বাইরে থেকে মূলধন, মানে আপনি বাইরে থেকে যদি কোনো টাকা কালেকশন করতে চান বা অন্যদেরকে বলেন বিনিয়োগ করেন, তারা কিন্তু আপনাকে অনেক ক্ষেত্রে ট্রাস্ট করবেন, এটা কিন্তু বড় অসুবিধা। যৌথ বিনিয়োগের সুবিধা যেটা হচ্ছে সহজে কিন্তু আপনি ব্যাংক লোন পাবেন, নতুন নতুন ধরনের টেকনোলজিক্যাল ইস্যু যেগুলো আছে বা ইনোভেশন আইডিয়া গুলো সমন্বয় করতে পারবেন, আপনার এক্সপিরিয়েন্সের সমন্বয় করতে পারবেন, আপনাদের মনোবল চাঙ্গা থাকবে, তার কারণ আপনার অন্যান্য অ্যাসেট গুলো এই ব্যবসার সঙ্গে থেকে বাইরে থাকবে, অন্য ব্যবসা আলাদা থাকবে, বাইরে থেকে মূলধন সহজে সংগ্রহ করতে পারবেন এবং বিনিয়োগকারীরা সহজে আপনাকে বিশ্বাস করবে। সুবিধা যেহেতু কথা আছে, ঝুঁকি দায়বদ্ধতা কম। বিজনেস যদি ফেল করে আপনার বাড়ি ঘর হারাবেন না, আপনার গাড়ি হারাবেন না, সব থাকবে। আপনার যেগুলো বিনিয়োগকারী যারা যারা থাকবে তাদের অন্যান্য যে সম্পত্তি, মনে করেন কোনো জায়গায় তার ফ্ল্যাট আছে, কোনো জায়গায় তার বাড়ি আছে, তার জমি আছে বা অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেগুলো এই ঝুঁকির মধ্যে আসবে না। আর্থিক প্রতিষ্ঠানগুলো যেগুলো ব্যাংক আছে বা অর্থনীতি সহজে লোন পাবেন। আস্থা অর্জন করতে হবে, অন্য ব্যবসায়ীর সাথে আস্থা অর্জন সহজ হয়। মনে করেন যে জয়েন্ট বিজনেস ভালো, তারা কিন্তু ওরা ইনভেস্ট করতে চায়। এবং আপনার যে পণ্য বা সেবা যে গ্রহণ করবে যারা কাস্টমাররা, তারা আপনাদের প্রতি আস্থাভাজন হবে। অসুবিধা হচ্ছে কি যে সেম মেন্টালি ডিফারেন্ট মেন্টালি একসাথে কাজ করতে গিয়ে অনেক সময় কিন্তু একইভাবে কিন্তু একই মাইন্ডসেটে কাজ করা কঠিন। আপনার একটা প্ল্যানিং আছে, ওনার একটা প্ল্যানিং আছে, এই প্ল্যানিংটাকে এক করা অনেক সময় কঠিন। যে কোনো সময় মনোপার্থক্য হতে পারে, মনোবিরোধ হতে পারে, বিতর্ক হতে পারে। আপনি একার সিদ্ধান্তে আপনি কোনো কাজ করতে পারবেন না। আপনি আপনার নিজের আইডিয়া এখানে প্রয়োগ করতে পারবেন না, আপনাকে কোনো সঙ্গে আলোচনা করতে হবে। এবং আপনার এজিএম হওয়ার আগ পর্যন্ত আপনি কোনো লভ্যাংশ নিতে পারবেন না। কিন্তু একক বিনিয়োগে আপনি যদি মন চাচ্ছেন লভ্যাংশ নিয়ে নিতে পারছেন, কিন্তু যৌথ বিনিয়োগের ক্ষেত্রে আপনার বছরের এজিএম হওয়ার পরে আপনি লভ্যাংশ নিতে পারবেন। আচ্ছা, আমি জাস্ট আপনাদেরকে, যেহেতু আপনার উদ্যোক্তা হিসেবে নিজেকে তৈরি করছেন এবং বিজনেস শুরু করছেন, আপনি যখন বিজনেস শুরু করেন তখন অনেকগুলো মন্ত্রণালয় যারা আছে বা বিভাগ আছে বা দপ্তর বা এজেন্সি আছে, তাদের সঙ্গে কিন্তু আপনাকে কাজ করতে হবে। যেমন সিম্পলি যদি আমি বলি, ট্রেড লাইসেন্স যদি করতে হয় তাহলে হয় ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, অথবা আপনার ওখানকার সিটি কর্পোরেশন বা পৌরসভা থেকে আপনাকে নিতে হবে। এখন এই কিছু কিছু বিভাগ যেগুলো আছে কোন কোন মন্ত্রণালয়ের অধীনে, সে বিষয়ে আপনি একটা ধারণা দিচ্ছি। ধারণা থাকা এই কারণে প্রয়োজন, যখন আপনি কারোর সাথে কথা বলবেন সে যেন বুঝতে পারে যে আপনার কাছে তার পরিপূর্ণ তথ্য আছে। তথ্য যদি আপনি না থাকে তাহলে আপনি তার সাথে কথা বলে বুঝতে পারবেন না, সে আপনাকে মিসগাইডেড করবে। যেমন আমাকে এর আগের আমার অনেকগুলো সেশনের মধ্যে আমাকে দেখেছি যে যখন কোনো ব্যক্তি লোন নিয়েছে 10 লক্ষ টাকা, সেকে আমাকে বলেছে সে ব্যাংক থেকে তার কাছে 50,000 টাকা ঘুষ নিয়েছে। এই জাতীয় একটা বিড়ম্বনা যেটা আমাদেরকে প্রায়শই আমাদেরকে পড়তে হয়। আপনি যেমন সিম্পলি যদি মনে করেন কোনো ব্যাংক থেকে লোন যাবেন, তাহলে সে আপনার কাছে ভিন্ন মর্টগেজ চাবে, যেটা আপনার কাছে একটা বিপদের মধ্যে পড়ে যেতে পারেন। যদিও কিন্তু তার অল্টারনেটিভ সোর্স ইনফরমেশন আপনি জানেন না, তার কিন্তু অন্য হিসাবে আপনি কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তা বা মাঝারি উদ্যোক্তা হিসাবে আপনি ঋণটা পেতেই পারেন, কিন্তু সে আপনাকে ঘোরাবে বা হয়রানি করবে। এই বিষয়গুলোর বিষয়ে আমরা আপনাদেরকে সাম্যক ধারণা দিচ্ছি যে আপনি কার কাছে কোন তথ্য নিতে পারেন। ক্লিয়ার আমার কথাটা? ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এখন মনে করেন আপনি বিজনেস করছেন, আপনি একটা ওয়ার্কশপ আপনার আছে। এখন আপনার ওয়ার্কশপে যদি আপনি শিশু শ্রমিক নেন, তাহলে আপনি লেবার ল 2006 ভায়োলেশন করছেন। তাহলে আপনার এটা আসতেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এখন শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের আন্ডারে কিন্তু আপনার ডিস্ট্রিক্টে একটা দেখবেন যে লেবার অফিস আছে। বা আপনি মনে করেন শুক্রবারের দিন আপনি যদি অফিস দোকান যদি খোলা থাকেন, দেখবেন যে আপনার ইন্সপেক্টর থাকে, লেবার ইন্সপেক্টর, সে কিন্তু আপনাকে ফাইন করতে পারে।
তো আমাদের যেগুলো আছে, যারা ইউথ যারা আছে, যারা কাজগুলো করে, তার কাজের সুযোগ সৃষ্টি এবং কয় ঘন্টা পরিশ্রম করতে হবে, সে কয়টা ক্যাজুয়াল লিভ, কয়টা আর্ন লিভ পাবে, সে কোন কোন সেবাগুলো পেতে পারে, সবগুলো এই মন্ত্রণালয়ের অধীনে নির্দিষ্ট করা থাকে। শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারেও কিন্তু আমাদের অনেকগুলো থাকে। সেটা হচ্ছে যে আমাদের যে স্কুল, যেগুলো কলেজ যেগুলো আছে, সেগুলো শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে আছে। 3 নম্বর হচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আপনাদের দেশ থেকে বা আপনার এলাকা থেকে অনেকগুলো লোক বিদেশে যায়। অনেকগুলো লোক যারা যাচ্ছে যে বিভিন্ন ধরনের এজেন্সির থ্রুতে, এই এজেন্সির থ্রুতে কিন্তু এই মন্ত্রণালয়। আপনি দেখবেন যে আমাদের বিশ্বের অন্যান্য রাষ্ট্রে এম্বাসি আছে। আপনি যদি মনে করেন আপনি সৌদি আরবে আছেন বা মিডল ইস্টে আছেন, আপনার যদি আকামা হারিয়ে যায় বা ম্যাকামা যদি আপনার মনে করেন ওয়ার্ক পারমিট এক্সপায়ার করে, তাহলে কিন্তু এই মন্ত্রণালয়গুলো আপনার পক্ষ নিয়ে কাজ করে। ইভেন আপনি যদি মারাও যান, তাহলে আপনাকে এই মন্ত্রণালয়ের থ্রুতে আপনার লাশটা এই দেশে নিয়ে আসে। যুব ক্রীড়া মন্ত্রণালয়, যুব অধিদপ্তর কিন্তু এই মন্ত্রণালয়ের আন্ডারে। এরা কিন্তু বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেয় এবং প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন কাজের সুযোগ সৃষ্টি করে। এবং ক্রীড়া মন্ত্রণালয় দেখবেন যে আপনার এখানে স্টেডিয়াম যেগুলো আছে বা বিভিন্ন ধরনের যে স্পোর্টস রিলেটেড যে অ্যাক্টিভিটি গুলো যেগুলো আছে, তারা এই মন্ত্রণালয়। এছাড়া এশিয়ান গেমস থেকে শুরু করে আমাদের ন্যাশনাল লেভেলে যে গেমস গুলো হয়, এই মন্ত্রণালয়ের অধীনে হয়। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে আপনাদের এখানে দেখবেন যে সমাজ কল্যাণ অধিদপ্তর আছে। আপনার এখানে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা বা মনে করেন যে কাবিখার কাজগুলো এই মন্ত্রণালয়ের অধীনে হয়। এগুলো বেসিক্যালি হতদরিদ্র জনগোষ্ঠীকে সহযোগিতা করার জন্য এই মন্ত্রণালয় কিন্তু কাজ করে থাকে। মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় যেটা আছে, এই মন্ত্রণালয়ের আন্ডারেও কিন্তু ওই যে আপনার মনে করেন বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, যেটা চুমকির প্রশিক্ষণ, জরির প্রশিক্ষণ, এগুলো দেয়। এছাড়া আপনার মনে করেন বিধবা ভাতা থেকে শুরু করে প্রতিবন্ধী ভাতা, এই ভাতাগুলো আসে। কৃষি মন্ত্রণালয়ের অধীনে আপনার এলাকায় কৃষি অধিদপ্তর আছে। তারা কৃষকদেরকে বিভিন্ন ধরনের ভর্তুকি, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ তারা কিন্তু দেয়। দেখবেন যে তারা আগে ছিল ব্লক সুপারভাইজার, এখন বলা হচ্ছে কৃষি প্রকৌশলী নাকি কৃষি কর্মকর্তা গুলো বলছে। শিল্প মন্ত্রণালয় যেটা আপনাদের এলাকার বেসিকটাকে কন্ট্রোল করে এবং তারা এই শিল্প মন্ত্রণালয়ের অধীনে তারা কোন কোন ক্ষেত্রে কি কি ধরনের শিল্প বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে কাজ করে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় যারা আপনাদের এয়ারপোর্টে যেগুলো কাজ করছে, এয়ারপোর্ট গুলো তাদের অধীনে থাকে, বিভিন্ন ধরনের এভিয়েশন গুলো তাদের অধীনে থাকে এবং ট্যুরিজম ডিপার্টমেন্টটাও কিন্তু এই মন্ত্রণালয়ের অধীনে আছে। যদি আপনি দেখেন যে আমাদের কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, তারপরে আপনার এই সিলেট, বিভিন্ন ধরনের যে ট্যুরিজম ডিপার্টমেন্ট গুলো আছে, তারা কিন্তু এটার মধ্যে আছে। তথ্য মন্ত্রণালয় যেটা আছে, তথ্য মন্ত্রণালয় থেকে আপনি ইনফরমেশন গুলো আছে, বিভিন্ন এক সেবা গুলো আছে বা সিটিজেন চার্টার, তারা এগুলো কাজ করে। এছাড়া দেখবেন যে গভর্নমেন্ট লেভেলে যে কোনো সার্কুলার গুলো হয়, তার এই মন্ত্রণালয়। রেলওয়ে মন্ত্রণালয় যেটা আলাদা ডিপার্টমেন্ট একটা আছে, সেটা হচ্ছে আমাদের রেলওয়ে যোগাযোগের সাথে যেগুলো আছে, পরিবহন যেগুলো আছে, সবগুলো এই মন্ত্রণালয় আছে এবং যাত্রী পরিবহনের সঙ্গে কাজ করে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সময় মন্ত্রণালয়, এটা কিন্তু আপনার ডাইরেক্ট কিন্তু আপনার যে ডিসি সাহেব যেটা আছে, এই মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। এবং এই স্থানীয় সরকারের মাধ্যমে কিন্তু ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা সবাই কিন্তু এই মন্ত্রণালয়ের অধীনে। এবং এখানে যতগুলো স্ট্রাকচার ডেভেলপমেন্টের যে কাজ, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, এই মন্ত্রণালয়ের অধীনে হয়ে থাকে। এবং আমাদের একটা বিশাল অংশ যে এলজিএসপি আপনার এলাকায় কাজ করে, ওয়ার্ল্ড ব্যাংকের থ্রুতে এই মন্ত্রণালয় কাজ করে। বস্ত্র পাট মন্ত্রণালয়, এখানে আপনার এখানে যতগুলো মনে করেন টেক্সটাইল যেগুলো আছে বা যেগুলো পাট, যে জুট মিল কর্পোরেশন আছে, এই মন্ত্রণালয়ের অধীনে। বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়, এর অধীনে যেটা হচ্ছে কুইক রেন্টাল বা বিদ্যুৎ মন্ত্রণালয় যেগুলো আছে, সেগুলোর মধ্যে থাকে। মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয়, আপনার যেখানে ফিশারিজ এবং লাইফ স্টক ডিপার্টমেন্ট দেখবেন যে আপনাদের উপজেলা লেভেলে আছে বা ডিস্ট্রিক্ট লেভেলে আছে, তারা এই মন্ত্রণালয়ের অধীনে কাজ করে, যারা আপনার মৎস্য উৎপাদন এবং দুগ্ধজাত গাভীর দুগ্ধ উৎপাদন, মোটা তাজাকরণ এবং লাইফ স্টক রিলেটেড বিভিন্ন কাজ করে থাকে। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় যেটা আপনার প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা বা হেলথ
সেটা কাজ করে, এবং এই মন্ত্রণালয়ের অধীনে আপনার এখানে হসপিটালগুলো আছে এবং আপনার সিভিল সার্জন এই মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় যেটা আছে, যারা আইটি সেক্টর নিয়ে কাজ করে, যারা বিআরটিএ নিয়ে কাজ করে, এবং এখানে যতগুলো আপনি দেখবেন যে আপনাদের এই যে গ্রামীণ ফোন, রবি, তারা এই মন্ত্রণালয়ের অধীনে কিন্তু তারা কাজ করছে বা বিজনেস করছে। নৌ পরিবহন মন্ত্রণালয় যেটা বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি যারা আছে বা ফেরিগুলো যেগুলো আছে, তারা কিন্তু এই মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় যেটা আমাদের প্রি প্রাইমারি এডুকেশন যেটা আছে, তারা এটাতে কাজ করে। পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় স্পেসিফিক পার্বত্য চট্টগ্রাম এবং পরিবেশ ও বনবায়ু, যেটা আপনার ওখানে পরিবেশ অধিদপ্তর আছে। আপনি যদি কোনো ফ্যাক্টরি দিতে যাচ্ছেন, যদি ফ্যাক্টরি যদি কোনো বর্জ্য ব্যবস্থাপনা না থাকে, তাহলে এই মন্ত্রণালয় আপনার কিন্তু ফ্যাক্টরি শৃঙ্খলা করতে পারে। প্রত্যেক কমান্ডার সেটা আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা অধীনে পরিচালিত হয়, এবং সেনাবাহিনী থেকে শুরু করে আপনার নৌবাহিনী এবং আপনার কি বলে বিমান বাহিনী প্রধান এই মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে আমাদের যেটা আছে ফিনান্স এবং ব্যাংকিংটা কাজ করে। এটুকু ক্লিয়ার? জি স্যার। এখন আপনার প্রশ্ন হতে পারে যে এই মন্ত্রণালয়গুলো জেনে আমার লাভটা কি, হতে পারে কিনা? জি। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার একটা ব্যাংকে আপনি গিয়েছেন, একটা ব্যাংকের ম্যানেজার আপনার সঙ্গে মিসবিহেভ করেছে, বা ব্যাংকের ম্যানেজার আপনাকে রং ইনফরমেশন দিয়েছে বা আপনার কাজটা করছে না, তাহলে আপনি ইনার এগেনস্টে কমপ্লেন কার কাছে করবেন? কেউ কি উত্তর দিতে পারবেন? হ্যালো, তথ্য মন্ত্রণালয় স্যার, হ্যাঁ, তথ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট। আপনার ব্যাংকের ম্যানেজার আপনাকে মিসগাইডেড করছে, আপনাকে হয়রানি করছে, আপনাকে ঘোরাচ্ছে, তাহলে আপনি কার কাছে কমপ্লেন করবেন? তথ্য মন্ত্রণালয়ের অধীনে যে শাখাগুলো স্যার। কার কাছে? আমি স্পেসিফিক জানতে চাচ্ছি। ওটা তো অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে চলে আসতেছে, এটা আমি স্বীকার করছি, অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে চলে আসতেছে, কিন্তু আপনার ম্যানেজারের এগেইনস্টে কমপ্লেন আপনি কার কাছে করবেন? সরি স্যার, এটা বলতে হচ্ছে স্যার। প্রথমে স্যার আপনাদের কাছে পরামর্শ নিব। আমরা কতদিন আপনার কাছে পরামর্শ? আমাকে 15 দিন পর তো আপনি পাবেন না। আপনার সিম্পল কথা, আমি সিম্পল একটা উদাহরণ দিই। আপনার টেকনিক্যাল কোঅর্ডিনেটর যে আছে আসাদ সাহেব, আপনার সঙ্গে খুব খারাপ বিহেভ করেছে, আপনি ইনার সম্পর্কে কমপ্লেন করতে চান, কার কাছে করবেন? আমি দূরে কোথায় গেলাম না, আপনি আপনার আজহারউদ্দিন সাহেবের কথাই বললাম, উনি আপনার সঙ্গে খারাপ বিহেভ করেছেন, যদি উনি কোনো করবেন না, তাহলে আপনি ওনার নামে ওনার কমপ্লেন কার কাছে করবেন? কেউ কি বলতে পারছেন না? না স্যার। আচ্ছা, আমাদের প্রত্যেকটা অফিসে কিন্তু একটা অভিযোগ বাক্স আছে, খেয়াল আছে? এটা অভিযোগ ও পরামর্শ বাক্স। জি জি আছে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট একটা লাইন ডিপার্টমেন্টের কাছে অ্যাকাউন্টেবল। আপনার যে ডিসি সাহেব যে বসে আছে, সে কিন্তু আপনাকে সহযোগিতা করার জন্য বদ্ধপরিকর। এখন আপনি যদি ডিসি মহোদয়ের কাছ থেকে যদি আপনি না জানেন যে ওনার কাজটা কি, তাহলে আপনি কি ডিসির কাছ থেকে কোনো কিছু কাজ আদায় করতে পারবেন? আমি এখন মনে করেন আমাদের এক ব্যক্তি আছে কবুতরের ব্যবসা করে, মনে করেন শাহিন সাহেব। এখন ওনার কবুতরের ট্রিটমেন্টটা দরকার, কবুতরের ডিজিজ আসছে, তাহলে উনি কার কাছে যাবেন? পশু হাসপাতালে। আচ্ছা, পশু হাসপাতাল কার আন্ডারে আছে? স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রাণী ও মৎস্য সম্পদ মন্ত্রণালয়। প্রাণী ও সম্পদ মন্ত্রণালয়। আমার কথা যদি হায়ারকি যদি আপনি ঠিক মতো না জানেন, আমাদের কিন্তু প্রত্যেকটা গভর্নমেন্ট সেক্টর, প্রত্যেকটা যারা লোক আছে, তারা কিন্তু একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে পড়ে, দায়বদ্ধতার মধ্যে পড়ে। আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে যে আমি জানি না ডিসি সাহেবের কাজ কি, এডিসি সাহেবের কাজ কি, ডিডিএলজির কাজ কি, মেয়র সাহেবের কাজ কি,
চেয়ারম্যানের কাজ কি, এগুলো না জানার কারণে আমরা প্রতারণার শিকার হই। ক্লিয়ার? জি স্যার। এখন ব্যাংকের ম্যানেজার যদি আপনার সঙ্গে যদি মিসগাইডেড করে, আপনাকে যদি ভুল তার নামে কমপ্লেন করার জন্য সে ব্যাংকের একটা কমপ্লেন সেল আছে, আপনি সেখানে কমপ্লেন লিখে দিতে পারেন অনলাইনে। এখন ব্যাংক যদি মনে করেন আপনার ওই কমপ্লেনটা গ্রহণ না করলো, ওটা কিন্তু একই কপি পেস্ট করে আপনি কিন্তু বাংলাদেশ ব্যাংকে কমপ্লেন করতে পারেন। বাংলাদেশ ব্যাংকে কমপ্লেন করলে তারা ওই ব্যাংকে ধরবে, ওই ব্যাংকে যখন কমপ্লেন করলেন তখন সে আবার করবে কি, একে ধরবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আমার মনে হয় যে আপনারা কেউ কোনো কারণে কমপ্লেন করেননি, তাই না? না স্যার। বুঝছি আমি। এখন আপনাকে আমি এর আগের সেশনে বলেছিলাম যে আমাদের কারিগরি প্রশিক্ষণের কথা বলেছিলাম কিনা, এবং আপনারা নিজেরা স্বীকার করেছিলেন যে কারিগরি প্রশিক্ষণটা আসলে আমাদের দরকার, যেহেতু আমাদের এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের কাজে দিবে। এছাড়া বহির্বিশ্বের ডিমান্ড আছে, যেমন কারিগরি শিক্ষা অধিদপ্তর এটা আগারগাঁও আছে ডিটিআই, যেটা আপনার টিটিসি দেরকে নিয়ে কাজ করে, টেকনিক্যাল ট্রেনিং স্কুলস বহু আছে আপনাদের বাংলাদেশে। কারিগরি শিক্ষা বোর্ড আপনার দেখেন দিনাজপুর পটিং ইনস্টিটিউট আছে, তারা কিন্তু এটার আন্ডারে আছে। জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো বিএমআইটি, আপনি মনে করেন একটা ড্রাইভিং জানেন, আপনাকে সার্টিফাইড করবে বিএমআইটি, তাহলে কিন্তু আপনি বিদেশে যখন আপনি একজন লেবার হিসেবে যাচ্ছেন, তাহলে কিন্তু আপনার কিন্তু একটা সার্টিফিকেশন থাকে। মহিলা বিষয়ক অধিদপ্তর আপনার এলাকায় আছে, যেটা মহিলা বিষয়ক মন্ত্রণালয় থেকে আসছে। যুব উন্নয়ন অধিদপ্তর আপনার এলাকায় আছে, যারা আপনাকে প্রশিক্ষণ দিচ্ছে, যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে আছে। সমাজ সেবা অধিদপ্তর আপনার এলাকায় আছে, যারা আপনাকে ওই যে কাবিটা, কাবিকা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এগুলো দিচ্ছে। মানুষ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন, যেটা আপনার এলাকায় বিসিক। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, যারা আপনি আমার থেকে খুব ভালো করে জানেন, বিভিন্ন পর্যটন মোটেল গুলো যেগুলো হয়েছে, এগুলো হচ্ছে সরকারি ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে যেগুলো আছে, ইনারাও কিন্তু এদের সাথে কাজ করতেছে বিভিন্ন ধরনের, যেমন সাইমন, ওশেন প্যারাডাইজ, রয়্যাল টিউলিপ, তারপরে নামাজগড় রিসোর্ট, বিভিন্ন রিসোর্ট, তারাও কিন্তু এদের সাথে আছে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গভর্নমেন্ট দ্বারা পরিচালিত, তারপরেও যে আপনার যে কেমিক্যাল নিয়ে যারা ব্যবসা করে, তারা কিন্তু এখান থেকে সার্টিফাইড, তারা কিন্তু লাইসেন্স প্রাপ্ত হয়। রেলওয়ে মন্ত্রণালয়ের মধ্যে বাংলাদেশ রেলওয়ে আছে। পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি আপনার এলাকায় কাজ করে বহু বছর ধরে। এটা কিন্তু সরকারি না, এটা স্বায়ত্তশাসিত। বাংলাদেশ জুট মিল কর্পোরেশন, যেটা আমি পাট মন্ত্রণালয়ের কথা বলেছি, আপনার এখানে নাই হয়তো, কিন্তু অনেকগুলো জায়গায় আপনি দেখবেন রাজশাহী জুট মিল আছে, তারপরে বিভিন্ন জুট মিল আছে, যেমন পঞ্চগড়ে আছে, আমি জানি না ঠিক, কি বলে খুলনার দিকে আছে। নৌ পরিবহন অধিদপ্তর, যেটা আপনার দেখবেন যে বিভিন্ন বিআইডব্লিউটিসি আন্ডারে বিভিন্ন অধিদপ্তর গুলো আছে, সেগুলো কাজ করতেছে। মাওয়াতে পাবেন আপনি, আরিচাতে যেটা আগে ছিল সেটা পাবেন। বস্ত্র অধিদপ্তর, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি আগারগাঁও আছে, যেটা তথ্য মন্ত্রণালয়ের অধীনে, কি বলে টেলিযোগাযোগ তথ্য মন্ত্রণালয়ের অধীনে যেটা আছে। স্বাস্থ্য অধিদপ্তর আপনার ওখানে আছে, মৎস্য অধিদপ্তর আছে। আর যেটা হচ্ছে বাংলাদেশ এসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল ইকুইটি, যে বায়রা, বিভিন্ন যে এজেন্সি আপনাকে দেশে বিদেশে পাঠাচ্ছে। নার্সিং কাউন্সিল যেটা আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে। আমাদের শিল্প কারিগরির সাথে কিন্তু বিটাক আছে। জাতীয় সমাজ কল্যাণ পরিষদের আগারগাঁও পাবেন। মৃত্তিকা সম্পদ, যেটা সয়েল টেস্ট করতে, এটা আপনার এলাকায় আছে। কৃষি বিভিন্ন অধিদপ্তর আপনার এলাকায় আছে। ন্যাশনাল প্রোডাক্ট অর্গানাইজেশন এনপিটা ন্যাশনাল লেভেলে আছে। আণবিক সংযুক্তি কমিশন, এটা আপনার ডিস্ট্রিক্টে আছে। উপন্যাসিক শিক্ষা ব্যুরো যেটা আছে, সেটা কিন্তু ঢাকার মধ্যে আছে, যেটা আপনাকে প্রি প্রাইমারি নিয়ে কাজ করে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর আছে। রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ আছে। এসএমই ফাউন্ডেশন, যেটা আপনার এলাকায় রুরাল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছে। এখন এতগুলো আপনার ইনফরমেশন আপনাকে দিলাম, এদের কাজগুলো আমি কোত্থেকে জানবো? এই কাজগুলো তো প্রত্যেকের কাছে অফিসে গিয়ে বা মন্ত্রণালয়ে গিয়ে জানা আমার পক্ষে সম্ভব নয়।
আপনি আপনার মোবাইলে গুগলে গিয়ে যদি আপনি বাংলাদেশ গভর্নমেন্ট বিডি এটাতে ক্লিক করেন, তাহলে আপনি কিন্তু এইগুলা অধিদপ্তর বা মন্ত্রণালয় থেকে জানতে পারবেন। প্রত্যেকটা ওয়ান বাই পার্ট আপনি জানতে পারবেন যে কার কি কাজ। অথবা আপনি যদি এক সেবা গভর্নমেন্ট বিডিতেও ক্লিক করেন, তাহলেও কিন্তু আপনি তাদের টোটাল ইনফরমেশন, কার কি রোলস, কি রেসপন্সিবিলিটি, কি কাজ করেছে, তাদের রিপোর্ট গুলো আপনি সবগুলো পাবেন। এটা হচ্ছে একটা মোবাইল অ্যাপস এর যেটা দেখাচ্ছে যে আপনি কি মৎস্য প্রাণী, যদি আপনি এক সেবাতে যান, ভর্তি আবেদন, ট্রেজারি চ্যানেল, টিকিট বুকিং ক্রয়, নিয়োগ বিষয়ক, পাসপোর্ট ভিসা, রেডিও টিভি খবর, আয়কর, পোস্টাল ও কুরিয়ার, প্রশিক্ষণ, স্বাস্থ্য বিষয়ক, অর্থ বাণিজ্য, সব বিষয়গুলো আপনি জানতে পারবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি এখান থেকে ক্লিক করে আপনি প্রশ্ন করে উত্তর পাবেন। ক্লিয়ার এটুক? জি স্যার। এখানে সিম্পলি একটা দপ্তর অনুসারে, খাত অনুসারে, সেবা গ্রহীতা অনুসারে আপনি মনে করেন যে দপ্তরে যাবেন মন্ত্রণালয়, সে মন্ত্রণালয়ের মন্দিরে যে আপনি যদি অর্থ মন্ত্রণালয়, সেখানে আপনি জানতে পারছেন। ওর আন্ডারে অধিদপ্তর আছে, এই অধিদপ্তরের আন্ডারে আপনি কোনটা পাচ্ছেন, বা পরিদপ্তর আপনার এলাকার সংস্থাগুলো কি আছে, বিভাগীয় কার্যালয়, যেমন আপনার বিভাগীয় কার্যালয় রংপুর, ওখানে কিন্তু বিভাগীয় কমিশনার থাকে যারা ডিসিরা ওনার কাছে রিপোর্টেবল। জেলা কার্যালয় সকল দায়িত্বে প্রাপ্ত ডিসি, ওনার আন্ডারে কি কি আছে, ডিডিএলজি আছে, এডিসি আছে, নিজারত আছে, সমাজসেবা অধিদপ্তর আছে, মহিলা অধিদপ্তর, সবগুলো ওখানে আছে। উপজেলা কার্যালয় কারা কারা বসছে সেটা থাকবে, এবং আঞ্চলিক কার্যালয় সেটা আপনি দেখতে পারবেন। ভূমির যদি আপনার থাকে, যদি আরএস, সিএস, খতিয়ান সম্পর্কে জানতে চাচ্ছেন সেটা পাচ্ছেন। আপনি যদি লাইসেন্স করতে চাচ্ছেন, সেই লাইসেন্স সম্পর্কে টোটাল ট্রেড লাইসেন্স থেকে শুরু করে আপনি যদি আইআরসি, সবগুলো কিন্তু ইনফরমেশন গুলো পাবেন। বিএলসি, আপনি সনদ গুলো আপনি পেতে পারেন। ভাতা যেটা আছে আমাদের, যেগুলো সোশ্যাল সেফটি আওতায় আসে, সেগুলো আপনি কতখানি ভাতা দিচ্ছে না আছে, কবে ছাড়ছে, সব পাচ্ছেন। আপনি এনওসি কিন্তু আপনি এখানে নিতে পারেন যদি পাসপোর্ট আপনি করতে চান। প্রত্যয়ন যেটা আছে, আপনাকে প্রত্যয়ন পত্র দিচ্ছে, বা কৃষি যদি আপনি কোনো ভোট দিলে সেটা আপনি যাচ্ছেন। এখন আপনি যদি সনদপত্র বা ব্যবসায়ী বা সরকারি কর্মকর্তা যেটা করেন, সেক্ষেত্রে আপনি সেবা গ্রহীতা অনুসারে সেই সেবাগুলো আপনি এখানে পাবেন। এটুকু ক্লিয়ার? জি ক্লিয়ার। কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন আছে? স্যার বিএসটি এর অনুমোদনের জন্য স্যার কোন মন্ত্রণালয়ের অধীনে আমাদের? বিএসটি আমাদের শিল্প মন্ত্রণালয়ের অধীনে যাবে এটা। জি স্যার, থ্যাংক ইউ স্যার। এখন বাংলাদেশ সরকার কিন্তু বিভিন্ন প্রণোদনা সমূহ, এখন আপনি বিজনেস শুরু করতেছেন, আপনি একটু ক্ষুদ্র উদ্যোক্তা, যদি ক্ষুদ্র উদ্যোক্তা দেখেন যে আপনাকে কত পার্সেন্ট লোন দিচ্ছে, ইন্টারেস্ট কতখানি রাখছে, সম্ভবত 9%, না 8.5%, আই নট শিওর। এখন আপনি একটা ব্যবসা শুরু করছেন, চামড়ার ব্যবসা, অথবা মনে করেন অ্যাগ্রো বেস ফার্মিং এর ব্যবসা করছেন। গভর্নমেন্ট আপনাকে ট্যাক্স হলিডে দিবে, মনে করেন আপনার ব্যবসাকে উঠানোর জন্য 5 থেকে 10 বছর কোনো টাকা দিতে হবে না, মাপ। পিপি এর অধীনে 100% কর অব্যাহতি। পিপিপি এটা বুঝেন? পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। রাইট, আমাদের দেশে কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। আপনি একটা ফ্লাইওভার হয়েছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের অধীনে, ফ্লাইওভারটার নাম বলতে পারবেন? ঢাকা মেট্রো না ফ্লাইওভার মনে হয়। না না না, ঢাকা মেয়র হানিফ ফ্লাইওভার, ঢাকা সাউথ সিটি কর্পোরেশনের পাশ দিয়ে গেছে না, গুলিস্তানের ওদিক দিয়ে যেটাতে আমরা যাচ্ছি, এটা গুলিস্তান ফ্লাইওভার বলে। জি জি স্যার, গেছি। আচ্ছা, এখানে কিন্তু নিচ দিয়ে গেলে টাকা লাগে না, উপর দিয়ে গেলে টাকা লাগে। আপনার যদি মনে করেন হাজার হাজার কোটি টাকা থাকে, আপনি গভর্নমেন্ট আপনাকে সুযোগ করে দিল, আপনি বললেন যে 99 বছর পর্যন্ত আমি এখানকার সম্পূর্ণ আমি নিব, এই মেনটেনেন্স আমি করবো, সবকিছু 99 বছর পর এটার মালিকানা হবে সরকার। ওয়ার্ল্ডে বিভিন্ন দেশে এটা অনেক পুরাতন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, বাংলাদেশে এটা নতুন চালু হয়েছে। পিপিপি করার মানেটা হচ্ছে যে ওনারশিপ তৈরি করা, গভর্নমেন্টের অত টাকা নেই, আপনার টাকা আছে, আপনি এটা দিয়ে একটা সেতু বা একটা ব্রিজ বানায় ফেললেন, বা একটা ফ্লাইওভার বানায় ফেললেন, এরপর দিয়ে যে গাড়িগুলো যাবে, সরকারের একটা নির্ধারিত কর আছে, ওই কর অনুযায়ী আপনি টাকা নেবেন এবং বছরে একটা মেনটেনেন্স করবেন।
সফটওয়্যার উন্নয়ন, নেটওয়ার্কিং ও সাউন্ড সিস্টেম নিয়ে 100% করপতি। এখন তিতুমির সাহেবের কথা চলে আসলো। তিতুমির সাহেব যদি সফটওয়্যার উন্নয়ন যদি করে বা নেটওয়ার্কিং যদি করে, সেখানে ওনাকে কোনো ট্যাক্স দিতে হবে না, ফ্রি অফ ট্যাক্স। পক্ষান্তরে ওখানে গভর্নমেন্ট তাকে 25% প্রণোদনা দেবে। আপনি যদি মনে করেন আপনি সফটওয়্যার যদি করে যদি বিদেশে পাঠান, তাহলে ওখানকার যে ট্যাক্সটা আসবে তার মধ্যে সরকার 50% ছাড় দিচ্ছে। যে তুমি ব্যবসা করতে থাকো, কোনো সমস্যা নেই, আমি তোমাকে 100 টাকা যেখানে কর আসছে এক্সপোর্ট করতে, সেখানে তোমাকে 50 টাকা নিচ্ছে। এবং আপনি যদি কোনো ফরেন লোন নিয়ে থাকেন, সেখানে যে গভর্নমেন্টের যে ট্যাক্সটা আসবে সেখান থেকে আপনাকে ফুললি মাফ। গভর্নমেন্ট কি আপনাকে প্রণোদনা কি দিচ্ছে কিনা, সুযোগ করছে কিনা? হ্যালো, ট্রাই করিনি স্যার। না করেননি, কিন্তু দিচ্ছে কিনা, গভর্নমেন্ট কি কমিটেড কিনা? জি স্যার। জি দিচ্ছে তো। এখন আপনি যদি এই তথ্যগুলো যদি না জানেন, তাহলে কি আপনাকে মিসগাইডেড করবে কি করবে না? মানুষ আপনাকে বলবে যে ঠিক আছে তোমার এই কাজটা করছি, আমাকে এখানে 20,000 টাকা দিতে হবে, আমাকে এখানে 50,000 টাকা দিতে হবে। আপনি কি ক্ষতিগ্রস্ত হবেন কি হবেন না? অবশ্যই স্যার। জি স্যার। তথ্য না জানার কারণে আমাদেরকে মানুষ ঠকায়। জি স্যার। আপনাকে ত্বরান্বিত খরচ। এখন আপনি মনে করেন একটা চিলিং প্ল্যান্ট করেছেন দিনাজপুরে বা পঞ্চগড়ে, আপনাকে এই প্ল্যান্টের জন্য মেশিনারি আনতে হবে মালয়েশিয়া থেকে বা চায়না থেকে। এখন এই মেশিনারি আনতে গেলে সরকারের একটা ট্যাক্স দিতে হয়। সরকার কি করলো, যে আপনাকে বললো ঠিক আছে আপনার যে মেশিনারি আনছেন সেটাকে আমি ডিপ্রিসিয়েশন কস্টের মধ্যে ফেলে, মানে 0 টাকা ফেলে আপনাকে কোনো আর ট্যাক্স দিতে হবে না, মানে ফ্রি। আপনি যে যন্ত্রপাতি আনছেন সেটা থেকে শুল্ক ফ্রি। আপনি যে কাঁচামাল আনতেছেন, আপনি যে পণ্য কাঁচামাল বিদেশ থেকে আনছেন, পণ্য উৎপাদন করে আবার বিক্রি করবেন, আপনার জন্য কর অব্যাহতি আপনাকে দিতে হবে না। যেমন প্রাণ RFL তার অনেকগুলো প্লাস্টিক ইকুইপমেন্ট যেগুলো বিদেশ থেকে নিয়ে আসে, দিয়ে যেগুলো এখানে প্লাস্টিকের বদনা থেকে শুরু করে চেয়ার করে আবার এক্সপোর্ট করে, তার কাঁচামালের জন্য তাকে ফ্রি দিয়ে দিয়েছে। আপনি যে আমদানি করবেন, যে শুল্ক কর যদি নেন এবং সেটা যদি আবার ফেরত মানে রপ্তানি করেন, ওটা প্রসেস করে, তাহলে আপনার যে ট্যারিফটা নেয় সেটা ফেরত দিতে হবে না। আপনাকে বাংলাদেশের যে ইনকাম ট্যাক্স প্লাস ফরেন ইনকাম ট্যাক্স, সেখান থেকে আপনাকে পরিশোধের সুবিধা দিচ্ছে। আপনার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যদি হন, তাহলে আপনাকে ওয়্যার হাউসের সুবিধা দিচ্ছে, মানে গোডাউনের সুবিধা দিচ্ছে। এবং স্থানীয় বাজারে যদি বিক্রি করেন, তাহলে আপনাকে আমদানির ক্ষেত্রেও কিন্তু গভর্নমেন্ট একটা সুবিধা দিচ্ছে। আপনাকে বলা হয়েছিল যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, আমরা বিদেশি বাণিজ্যকে বলছি যে 100% মালিকানা। আপনার যদি কোনো ফ্যাক্টরি করেন, আপনারটা কখনো বাজেয়াপ্ত করব না, আপনি 100 টাকা নিয়ে যেতে পারেন। আপনি যদি এখানে ব্যবসা করে আবার বিক্রি করে চলে যেতে চান, কোনো সমস্যা নাই। আপনার আন্ডারে যেগুলো বিদেশি ওয়ার্কাররা কাজ করে, তাদের ওয়ার্ক পারমিট ফ্রি, লাগবে না। আপনি মনে করেন বিদেশি একজন লোক, আপনি মনে করেন আর এখানে ব্যবসা করবেন না, চলে যাবেন, আপনি আপনার শেয়ার দেশি কোনো বিক্রি করে দিতে পারেন, যে টাকা আপনি নিয়ে চলে যান। আপনি মনে করেন ব্যবসা করছেন, ব্যবসা করে যে লাভ হচ্ছে, আবার নতুন করে ইনভেস্ট করতে চান, তাহলে আবার নতুন করে আপনাকে বিনিয়োগ ফ্রি একই সুবিধাগুলো দেওয়া হবে। আপনার কোনো দেশি বিদেশি যে বিনিয়োগের সুবিধা দেওয়া হয়, আমরা আপনাকে সেই সমান সুবিধা দিব। আপনার যে ওয়ার্কিং ক্যাপিটালের জন্য লোকাল ব্যাংক থেকে ঋণ সুবিধা চান, তাও দিব। আপনার যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি যেটা আছে, সেটা সুরক্ষা রাখার দায়িত্ব আমার। তার মানে আপনার এটা কখনো কপি কেউ করতে পারবে না, নকল করে কেউ সেল করতে পারবে না। এখন কর্পোরেট ট্যাক্সের নগদ প্রণোদনা কত দিচ্ছে? আপনার যদি কোম্পানি যদি শেয়ার বাজারের ভিতরে এন্টাইটেল হয় বা ইনক্লুডেড হয়, তাহলে আপনাকে 25%, এগুলো বড় বড় কোম্পানির ব্যাপারে, যেমন বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, তারপরে বিভিন্ন ব্যাংক যেগুলো আছে, যারা যেহেতু দেখবেন যে যারা ডিএসসি বা ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চট্টগ্রাম এক্সচেঞ্জের অধীনে আছে, তাদেরকে কর্পোরেট ট্যাক্স 25%। যদি আপনার কোম্পানি এখনো শেয়ার বাজারের ভিতরে অন্তর্ভুক্ত না হয়, তাহলে 35%, মানে 35 টাকা দিতে হবে। ব্যাংক ইন্স্যুরেন্স
যদি শেয়ার বাজারের তালিকাভুক্ত হয়, দেখবেন যে অনেকগুলো শাহজালাল, ইসলামী, সিটি ব্যাংক, তারা কিন্তু ডিএসসির অন্তর্ভুক্ত, তাদের কিন্তু শেয়ার আছে বাজারে, তাদেরকে 40%। আবার যদি মনে করেন আপনার যদি শেয়ার না থাকে, যেমন এসসিবি, তারপরে এইচএসবিসি, উরি ব্যাংক, তাদেরকে দিতে হয় 42.5%। মার্চেন্ট ব্যাংকের ক্ষেত্রে 37.5, গভর্নমেন্টের অ্যাফিলিয়েটেড একটা ব্যাংক। শেয়ার বাজারে যদি তালিকাভুক্ত থাকে সেলফোন, তাহলে 40%, যদি আলাইকাভুক্ত থাকে 45%। আপনার যদি ইনকাম যদি থাকে, যদি 2.5 লক্ষ থেকে যদি 36 থেকে তার উপরে যদি থাকে, তাহলে তলবে 10 থেকে 25% দিতে হবে। এটুকু বুঝছেন? হ্যালো, জি স্যার। আপনারা কে কয়জনের আয়কর রিটার্ন দাখিল করেন? স্যার আয়কর রিটার্ন কয়জন তালিকা দাখিল করেন? স্যার কেউ করেন না, না? আপনাদের কয়জনের টিন নাম্বার আছে? নাই স্যার। আচ্ছা, কয়জনের ব্যাংকে অ্যাকাউন্ট আছে? আছে স্যার। আমার আছে স্যার। আচ্ছা স্যার অপরাজিতা আছে স্যার। আচ্ছা, আপনাদের যদি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার থাকে, আপনাদের টিন নাম্বার নাই, আপনারা সরকারকে উৎস কর কত টাকা দেন জানেন? না স্যার। আপনি দেন 15%, আমি দিই 10%। ঠকলো কে? আপনি ঠকলেন না? জি স্যার। আপনি 5 টাকা করে বেশি দিচ্ছেন, মানে 100 টাকা 15 টাকা দিচ্ছেন, আমি 100 টাকা 10 টাকা দিই, মানে আমার কাছে 10 টাকা কাটে, আপনার কাছে 15 টাকা কাটে। তাহলে ক্ষতিগ্রস্ত কে হচ্ছে? জি হ্যাঁ, আমরা আছি স্যার। তা আপনি কি, আপনার কাছে যদি আমি 5 টাকা চাই, আপনি কি আমাকে দিবেন? না স্যার। তাহলে আপনি কি নিজে তথ্য না জানার কারণে, নিজের বোকামির কারণে কি আপনি ক্ষতিগ্রস্ত হলেন কি না? জি স্যার, অবশ্যই। তারপরে যদি আপনি মনে করেন যে আমি ক্ষতিগ্রস্ত হতে থাকবো, একসময় আপনি আরো ক্ষতিগ্রস্ত হতে থাকবেন। তার কারণ আপনি গত বছরে যত টাকা আপনার উৎস কর কেটেছে, সেটা দিয়ে আপনি হয়তো অনেক কিছু করতে পারতেন। আচ্ছা, এখন টেক্সটাইলের নতুন বাজারে পণ্য সরবরাহের ক্ষেত্রে আমরা যদি টেক্সটাইলে যদি করি, যেটা মনে করেন আমাদের ওই নিশিতা যে কাজটা করতেছে, তার কিন্তু এটার মধ্যে আসে, তাহলে 3% তাকে গভর্নমেন্ট প্রণোদনা দিবে। গভর্নমেন্ট তাকে প্রণোদনা 3% দিবে। রপ্তানিমুখী যদি টেক্সটাইল করে তাহলে 4%, এসএমই টেক্সটাইলে অতিরিক্ত সুবিধা 4%, তার মানে 8% পাচ্ছে। আপনি যদি পাটের সুতা, কভার চামড়া থেকে কাস্ট লেদার রপ্তানি করেন তাহলে 5%। আপনি যদি মনে করেন হিমায়িত চিংড়ি বা মদ রপ্তানি করেন তাহলে 2 থেকে 20%। পাটের ফিনিশিং পণ্য যদি মনে করেন সে জুতা করতেছে, 5 থেকে 20% কিন্তু গভর্নমেন্ট অলরেডি ওনাকে প্রণোদনা দিবে। হয়তো উনি জানেই না যে কি করে বিজনেস প্রপোজাল করতে হয়, কিভাবে ইনভেস্টমেন্ট প্ল্যান করতে হয়, কিভাবে প্রপোজাল লিখতে হয়। এটা যখন দিবে তখন সে কিন্তু ওই যে মন্ত্রণালয় যেটা আছে, পাট ও বস্ত্র মন্ত্রণালয়, ওই থ্রুতে এসে কিন্তু তার 50 থেকে 20% সে প্রণোদনা পাবে। এখন প্রণোদনা কিরকম আছে এটা এখন বুঝতে হবে তো, তাই তো? এখন নিশিতা রয় 50 লক্ষ টাকা ঋণ পেয়ে নিয়েছে। হ্যাঁ, এখন 50 লক্ষ টাকা ঋণ যদি নেয়, তাহলে সেখানে তার যদি ইন্টারেস্ট যদি যেটা আছে সেখান থেকে 20% কেটে দিবে প্রতি মাসে। তার মানে যদি 50 লক্ষ টাকার ইন্টারেস্ট যদি আসে প্রতি মাসে 30,000 টাকা, সেখান থেকে কিন্তু তার 20% টাকা কেটে নিবে। সে 20% টাকা দিবে গভর্নমেন্ট ব্যাংকে। ব্যাংক ছাড়বে না, ব্যাংক গভর্নমেন্ট দিবে, কিন্তু সে সুযোগটা পাবে, হয়তো সে জানে না। আইস কোটেড হিমায়িত মাছ 2 থেকে 20%, জাহাজ আলু রপ্তানি 10%, চামড়া পণ্যতে 13%, হালকা প্রকৌশল ফার্নিচার বা চামড়াজাত পণ্য 15%, খড় আখের ছোবড়া হতে প্রস্তুত হস্তশিল্প 15 থেকে 20%, কৃষি পণ্য 20%। যদি মনে করেন আপনি ড্রাগন ফ্রুট বানাচ্ছেন বা মজিলা চিজ বানাচ্ছেন, এই জাতীয় জিনিসগুলোতে আপনাকে 20% দিচ্ছেন।
আবার আপনারা দেখেন গভর্নমেন্ট যদি আপনি বিদেশ থেকে যদি কেউ হুন্ডির মাধ্যমে না করে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যদি টাকা পাঠায় তাহলে সরকার তাকে 2% কিন্তু আরো টাকা দিচ্ছে। তার মানে 100 টাকার মধ্যে 2 টাকা গভর্নমেন্ট দেবে। আবার রপ্তানিতে নগদ সহায়তা পাবে 27টি শিল্প খাত, যেখানে ভর্তুকি নগদ প্রদান দিবে সরকার। আচ্ছা, এখন কোন কোন ক্ষেত্রে সহায়তা দেওয়া হবে সেটা এখন বলা হচ্ছে যে এই বছরের সফটওয়্যার ইনফরমেশন টেকনোলজি এই হার্ডওয়্যার রপ্তানি 10% সহায়তা দেওয়া হবে। যদি সিনথেটিকের পাদুকা রপ্তানি করে তাহলে 15%, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট যদি করে 20%, অ্যাকুমুলেটর ব্যাটারি যদি থাকে তাহলে 15%, নারিকেল ছোবড়া দ্বারা দ্বারা পণ্য রপ্তানিতে 20% সহায়তা দিবে। এছাড়া হগলা খড়ের ছোবড়া থেকে উৎপাদিত হস্তশিল্প যেটা আছে, যেটা কটেজ ইন্ডাস্ট্রিতে, সেখানে সরকার 5 থেকে বাড়িয়ে 40% করেছে। আলু রপ্তানিতে 10 থেকে 20% করেছে। সাভারে যে চামড়া শিল্প নগরীতে স্থানীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে 5% পরিবর্তে 10% গভর্নমেন্ট প্রণোদনা দিচ্ছে। পাটজাত পণ্য দ্রব্যের 7% পরিবর্তে 10% নগদ সহায়তা দিচ্ছে। তার মানে যদি নিশীথের রয় যদি বুঝে তাহলে কিন্তু সেই লাভ নিতে পারবে। কাগজ বা কাগজ জাতীয় দ্রব্য রপ্তানি 10% এবং আগর আতত 20% ভর্তুকির বিষয়টি অপরিবর্তিত আছে। যেটা আপনার আগর যেটা আছে, যেটাকে বলা হয় আতর যারা তৈরি করা হয় গাছ, সেগুলো আপনার সিলেটে আছে, বড় বড় কোম্পানি আছে ওখানে ওয়ার্ল্ডের। আমার ওইটুক কি বুঝেছেন আপনারা? প্রণোদনার কথাটা কি বুঝেছেন? জি স্যার, বুঝছি। আপনি কি আপনার কাছে যদি তথ্য থাকে যে গভর্নমেন্ট প্রণোদনা কত দিচ্ছে, এখন প্রথম শর্ত হচ্ছে আপনার যদি বিজনেস লিগ্যাল কিনা, ট্রেড লাইসেন্স আছে কিনা, আপনার প্রোডাক্ট বিএসটি অনুমোদিত কিনা, আপনার প্রোডাক্টের বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার আছে কিনা, আপনি আয়কর রিটার্ন দাখিল করেন কিনা, আপনার টিন নাম্বার আছে কিনা, এগুলো করার পরেই কিন্তু আপনি গভর্নমেন্টের এই প্রণোদনাগুলো যেগুলো আছে অ্যাভেল করতে পারেন। আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশে যত বড় বড় ব্যবসায়ী আছে তারা কিন্তু কেউ কখনো দেউলিয়া হয় না, এবং তাদের কিন্তু কোনো ট্যাক্স এত বেশি লাগে না, যেটা সব থেকে বেশি ট্যাক্স আমাদের লাগে। তারা যে প্রণোদনা পায়, যে রিবেট পায়, সেটা থেকে কিন্তু ছাড় হয়ে যায়। যেমন আমরা যখন আয়কর রিটার্ন দাখিল করি তার আগে কিন্তু আমরা অনেকগুলো সঞ্চয়পত্র কিনি, অনেকগুলো বন্ড কিনি, আমরা অনেকগুলো দেখা গেলো ল্যাপটপ কিনছি, যেগুলোতে আমরা রিবেট পাই। এছাড়া আমরা মনে করেন কোনো টাকা আছে, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর বা আউসিনে ক্যান্সার মিশন হাসপাতাল, এগুলোতে যদি আমি টাকাগুলো জমা দিই কিছু, তাহলে আমাদের রিবেটটা বা ট্যাক্সটা কমে যায়। এছাড়া কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট প্রত্যেক বছরই বলে যে ব্ল্যাক মানিকে সাদা করা কিছু কিছু বলে দেয়, এগুলো জায়গায় যদি আপনি টাকা ইনভেস্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনার ব্ল্যাক মানি হোয়াইট মানি হয়ে যায়। ক্লিয়ার? আমি যে তথ্যগুলো আপনাকে বলছি এই তথ্যগুলো সম্পর্কে আগে ধারণা ছিল? না স্যার, ছিল না, কিন্তু আমার একটা কোশ্চেন আছে স্যার। বলুন, খুব খুশি হলাম, বলেন, প্রশ্ন করেন। স্যার, এই প্রণোদনাটা শুধুমাত্র ঋণের ক্ষেত্রে, ব্যাংক ঋণের ক্ষেত্রেই পাবো না, অন্য কোনো ভাবে পাবো না? আপনি ব্যাংক ঋণের ক্ষেত্রে কেন, আপনি যে কোনো ভাবেই পাবেন, কিন্তু আপনার গভর্নমেন্ট যে হাতে তুলে টাকা দিবে তা তো না। আপনি যখন আয়কর রিটার্ন দাখিল করতেছেন না আপনি, জি স্যার। তখন যদি পেপারস গুলো থাকে তাহলে আপনার আয়কর রিটার্নটা শূন্য হয়ে যাবে, কমে যাবে। থ্যাংক ইউ স্যার। আপনি কি মনে করছেন যে গভর্নমেন্ট আপনাকে হাতে তুলে 20% টাকা দিয়ে দিবে? সেটা দেয় স্যার? না, গভর্নমেন্ট দেয় স্যার। কেন? গভর্নমেন্টের সে সামর্থ্য নাই। গভর্নমেন্ট কার টাকা দিবে? আমার আপনার টাকাই তো দিবে। জি স্যার। কিন্তু অ্যাজ এ প্রসেস আপনার যে প্রণোদনাগুলো যেগুলো দিয়েছে, সেই প্রণোদনাগুলো কিভাবে দিয়েছে? আপনাকে মনে করেন 9% ইন্টারেস্ট ছিল, সেখানে আপনাকে বলে 4% দিবে, আপনি দেন 5% গভর্নমেন্ট দিবে। এটা তো প্রণোদনা। আপনার জন্য অনেক না? আপনার যদি মনে করেন 1 কোটি টাকা ঋণ থাকে, তাহলে 1 কোটি টাকা ঋণের প্রতি মাসে যদি ইন্টারেস্ট যদি থাকে কত, 9 লক্ষ টাকা, তাই কি না? সেখানে সরকার যদি আপনাকে বলে 5 লক্ষ টাকা আমি দিচ্ছি, 4 লক্ষ টাকা আপনি দেন, তা আপনার জন্য হেল্পফুল না? জি। এখন আপনি কি মনে করবেন যে আপনাকে সব মাফ করে দিবে? তা তো না। থ্যাংক ইউ। এখন আমি বিডার ওয়ান স্টপ সার্ভিসের কথা বারবার বলেছি।
স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, প্রশ্ন স্যার আমার। করেন, প্রশ্ন করেন, আমি তো প্রশ্নের জন্য ওয়েট করতেছি। প্রশ্ন করছেন না কেন? আরো করেন, কত প্রশ্ন করবেন, করেন। স্যার আমাকে আইকন রিটার্ন, আমার যদি পিন সার্টিফিকেট থাকে স্যার, তো আইকন রিটার্নটা কিভাবে দিতে হবে স্যার? আপনার যদি 2.5 লক্ষ টাকার উপরে যদি বেশি হয়, হ্যাঁ, আপনার কাছে সিম্পল কাগজপত্র যা আছে আপনি নিয়ে আয়কর মেলায় যাবেন, ওখানে আপনার হেল্প ডেস্ক থেকে বসে থেকে করবে। এছাড়া আপনি নিজের আয়কর নিজে দিবেন। আল্লাহর রাস্তে কখনো কোনো আইনজীবী নিয়োগ করবেন না, আচ্ছা কখনো আইনজীবী নিয়োগ করবেন না, তারা আপনাকে মিসগাইডেড করবে। স্যার আমার পিন সার্টিফিকেট আছে, কিন্তু আমার তো 2.5 লক্ষ টাকা আপনার ইনকাম নাই, তাহলে কি আমাকে তাহলে আপনার আইকন? জিরো, জিরো আপনার, আচ্ছা স্যার ঠিক আছে। আপনার আয়কর জিরো লিখবে, এখন জিরো লিখে দিবে। ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ। এখন আপনাকে সিম্পল কথা বলি, আপনি মনে করেন 1000টা গালি দেন, গভর্নমেন্টকে গালি দেন, প্রশাসনকে গালি দেন, আমার দেশের রাস্তা উন্নত হচ্ছে না, এটা উন্নত হচ্ছে না, এটা হচ্ছে না, ওটা করছে না, পানি ঠিক মতো পায় না, বিদ্যুৎ ঠিক মতো পায় না। আপনি নিজে থেকে বলেন যে আপনি কি নিজের আয়কর রিটার্ন দাখিল তো করেন না। আপনারা মনে করেন যে যদি ব্যবসা করেন তো 2টা ফাইল খুলেন। আপনি বিশ্বের যতগুলো উন্নত রাষ্ট্র, আপনি একটা টাকাও আপনি ইলিগাল ইনকাম করতে পারবেন না। আপনার বাড়ি যদি সুইডেন থাকে, আপনার বাড়ি যদি ইউকে থাকে, আপনি পারবেন না। তখন এগুলো স্ট্রং মনিটরিং। জি স্যার। আপনার যে টাকা আছে, যে টাকার বলছে 2.5 লক্ষ টাকার উপরে যদি আপনি ইনকাম করেন, তাহলে আপনি আয়কর রিটার্ন দেন। আপনার টাকা দিয়ে তো স্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ হচ্ছে, আপনার টাকা দিয়ে তো আপনার সিটি কর্পোরেশন চলছে, আপনার টাকা দিয়ে তো আপনার উপজেলা পরিষদ চলছে। আমরা যেটা করি, আমরা নিজেদের লাভের জন্য বা আমরা নিজেরা মিসগাইডেড নিজেরা হয়ে গেছি, আমরাও যাই না, আমরা শুধু বলতে পারি এটা করছে না, ওটা করছে না, ওটা দিচ্ছে না, আমরা এটা পাচ্ছি না, আগের সরকারই ভালো ছিল। এইটাতে কিন্তু প্রবলেমটা আমাদের। কথাটা বুঝছেন? জি স্যার। আগের যে সরকার যারা ছিল বা এরশাদ সরকারের আমলে দেখতেন যে বহু টাকা দান টান করে নিয়ে আসতো কিনা, হ্যাঁ? এখন কিন্তু বাংলাদেশও কারো কাছে দান হাত পাতবে না, আর বিশ্বের কোন রাষ্ট্র কিন্তু বাংলাদেশকে কোন খয়রাত দিবে না। তার কারণ আমরা কিন্তু ইনকাম আমাদের বেড়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এখন বিডার ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে আমি কথা বলেছি। আপনি ট্রেড লাইসেন্সের জন্য আপনার কাছে কমিটেড, আপনাকে 48 ঘন্টার মধ্যে করে দেব। আপনার যদি মনে করেন ক্ষুদ্র ব্যবসায়ী, আপনি মনে করেন ট্রেড লাইসেন্স ব্যবসা করছেন, এখন ব্যবসাটা যদি আপনি বাড়তে বাড়তে একটা যদি মনে করেন বড় একটা পর্যায়ে যায়, তাহলে জয়েন্ট স্টক রেজিস্ট্রেশন কোম্পানি থেকে আপনাকে 48 ঘন্টার মধ্যে আমরা আপনাকে লাইসেন্স করে দেব। আপনি যে রেজিস্ট্রেশন করতে আপনার 1 দিন সময় নিচ্ছে আপনার টেকনিক্যাল কোঅর্ডিনেটর। আপনার যদি বিদ্যুৎ সংযোগ লাগে সে 10 দিন সময় নিয়েছে, পরিবেশের ছাড়পত্র যদি লাগে 10 দিন সংযোগ নিয়েছে, গ্যাস সংযোগ যদি থাকে আপনার 10 দিন সময় নিয়েছে। আপনি যদি কোনো ফরেন লোনে যদি দরখাস্ত করেন, সে নিষ্পত্তি সে 30 দিনের মধ্যে করে দেবে। কোনো প্রকার যদি আপনার কোনো ট্যাক্স জাতীয় কোনো সমস্যা যদি থাকে, তাহলে আপনার টেকনিক্যাল কোঅর্ডিনেটর সহযোগিতা নেন, সে আপনাকে হেল্প করছে। আপনারা যদি মনে করেন বিসিকে বা অন্য কোনো জায়গায় যদি কোনো ল্যান্ড অ্যাকুইজিশন করতে হয়, তাহলে সে আপনাকে সহযোগিতা করছে এবং সেক্ষেত্রে সে ডিসি সাহেবের কিন্তু হেল্প নেবে। আমি কি বুঝাতে পারছি? স্যার এখন ওই যে ট্রেড লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে স্যার কি কি কাগজপত্র সাবমিট করতে হবে স্যার? আপনাকে আপনার ছবি, আপনার ন্যাশনাল আইডি কার্ড, আর নির্দিষ্ট পরিমাণ টাকা, এবং আপনি যদি আপনার নিজের যে দোকান থাকে সে দোকানের মালিকানার সনদপত্র, আশরাফুল সাহেব একটু কথা শুনে নাহলে মিউট করে রাখেন, আপনি কোনো সমস্যা নাই। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। এবং আপনাকে এই যে সংযোগ, বিদ্যুতের সংযোগে কি করেন, মিটার নিতে গেলেও আপনি করতেছেন কি, আপনাকে 2000-3000 টাকা ঘুষ দিতে হচ্ছে, ছাড়পত্রের জন্য আপনাকে 2-3000 টাকা ঘুষ দিতে হচ্ছে, লোনের জন্য আপনাকে 10-20-40-50 এমনকি 1 লাখ টাকাও ঘুষ দিচ্ছেন। আপনি মনে করেন ঘুরে ঘুরে চক্কর মেরে গেছেন, কিন্তু বিসিকে একটা প্লট পাচ্ছেন না, তাই তো? জি। আপনাকে এটা হেল্প করার জন্য বিডাতে যে টেকনিক্যাল কোঅর্ডিনেটর আছে, সে আপনাকে বসে আছে, হেল্প করবে, সে কমিটেড। তাই এটা আপনার জন্য বড় পাওয়া না? অবশ্যই স্যার।
আপনি যে প্ল্যানটা করবেন, প্রপোজাল যেটা করবেন, বা আপনি যেটা প্রোফাইল যেটা করছেন, সেটা কিন্তু আপনাকে হেল্প করছে আপনার টেকনিক্যাল কোঅর্ডিনেটর। আপনি মনে করেন একটা বিশাল বড় একটা চালের মিল দিয়েছেন, সেখানে যদি মনে করেন আপনাকে যদি কোনো মেশিনারি আনতে হয় বাইরে থেকে, সে আপনাকে হেল্প করবে। আপনার যদি কোনো প্রকার দেশি বিদেশি যে আছে যার সঙ্গে সমন্বয় করা বা তার সঙ্গে চুক্তি করা, সে হেল্প করবে। আপনাকে স্থানীয় সহযোগিতায় কোনো ল্যান্ড অ্যাকুইজিশন করে দিচ্ছে, আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছে। আপনি যদি ফরেন লোন চাচ্ছেন 0.12%, সেটাতে আপনার অনুমোদনের সহায়তা করছে। আপনাকে সব ধরনের পরামর্শ দিচ্ছে। আপনি মনে করেন বিদেশে বিজনেস ভিসায় যাবেন, সেই ভিসাটাও কিন্তু আপনাকে সুপারিশ করে দিচ্ছে। আপনার যদি কোনো আন্ডারে যদি ইন্ডিয়ান বা অন্য কোনো নাগরিককে আপনি চাকরি দেন, তার ওয়ার্ক পারমিট সহায়তা করছে। আপনার যন্ত্রপাতি কাঁচামালের আমদানিতে সে আপনাকে হেল্প করছে। আর কি চাচ্ছেন বলেন? আর কি চান? হ্যালো স্যার বিডা স্যার ওয়েবসাইটটা একটু যদি কাইন্ডলি। আপনার টেকনিক্যাল কোঅর্ডিনেটর মহোদয় আছে না, উনি আপনাকে বলে দেবে। থ্যাংক ইউ উনি স্যার। বিডা রিপ্রেজেন্টেটিভ। এই আমরা দিয়ে দেব, ওয়েবসাইটটা আমরা আপনাদেরকে প্রোভাইড করব। আপনাকে টেলিফোন দরকার, Thank পানি you, thank দরকার, you, sir. সেটা করবে। আপনাকে মনে করেন যে পাপ্পারাজ, আপনি একটু কাইন্ডলি মিউট করে কথা বলেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, হোস্ট যিনি আছেন ভুল করে হোস্ট হয়ে গেছেন, আপনি একটু আমাকে ডাইভার্ট করে দিবেন, তাহলে আমি একটু কন্ট্রোল করতে পারতাম। নেট খারাপের কারণে হোস্ট চলে যায় আর কি। আপনাকে যে ওয়্যার হাউস তৈরি করেন সেটা সহজ, এবং অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেমে আপনাকে ট্র্যাকিং করবে। এটা আপনার জন্য বিশাল একটা পাওয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, এখানে দেখেন মন্ত্রণালয় যেটা আছে তার একটা সিটিজেন চার্টার একটা নমুনা দিয়েছে। আপনাদের এগুলা লাগবে। আপনি যখন মোটামুটি ক্ষুদ্র থেকে মাঝারি এবং বড় ব্যবসায়ী হবেন, তখন আপনাকে এলসি করতে হবে, আইআরসি করতে হবে, আপনাকে এনওসি লাগতে হবে। এটা হচ্ছে সিটিজেন চার্টার একটা নমুনা, যেটা মন্ত্রণালয়ের অধীনে আপনাকে দিয়েছে। আমি জাস্ট নমুনা একটা পরিপত্র যেটা আছে 21 মে 2007 তারিখে এটা পরিপত্রটা জারি হয়, যেটা সচিবালয়ের নির্দেশমালা 2008 এবং 2020 বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়। যে সেবাগুলো যে মন্ত্রণালয়গুলো দিবে সেটা দিতে তারা বদ্ধপরিকর। নাগরিক সেবা যদি আপনি বাংলাদেশের সেই সেবাগুলো পাচ্ছেন, আপনার প্রতিষ্ঠানের সেবা যেটা চাচ্ছেন সেটা পাচ্ছেন, এবং আপনার ইনল্যান্ড যেটা বলা আছে বাংলাদেশের অভ্যন্তরীণ যে সেবা আছে সেগুলো আপনাকে যে অধিদপ্তরগুলো আছে তারা আপনাকে দিবে। এখন সেবাকারী তার কাছে আমদানি যেটা সারের কথা বলে, যদি আপনি সারের ব্যবসায়ী যদি হন, তাহলে আমদানি অনুপত্রপত্র, ভর্তুকি প্রদান যেটা দিচ্ছেন, শুল্কমুক্ত ছাড়ের করণের নিমিত্ত প্রত্যয়নপত্র, বেসরকারি পর্যায়ে ছাড়করণ বা সরকারি পর্যায়ে ছাড়করণ, বীজ ডিলার নিবন্ধন এবং বীজ ডিলার লাইসেন্স। এই জাস্ট এক সারের কথা বলেছে, আর কিছু না, জাস্ট একটা উদাহরণ। আপনার যে কৃষি মন্ত্রণালয়ের অধীনে অভ্যন্তরীণ সেবাগুলো, জিপিএফ এর অগ্রিম মজুরি, আপনি যে মোটরসাইকেল কন্টিনিউ যেটা অগ্রিম মজুরি চাচ্ছেন, যেটা বলা হচ্ছে অর্জিত ছুটি, শান্তিনিকেতন ছুটি, পিএর মজুরি, যেটা আপনি আপনার স্টাফদেরকে দিবেন অ্যাজ পার দ্য লেবার ল 2006। আপনার সেবা প্রাপ্তি যদি না পান, তাহলে কিভাবে করতে হবে? আপনার আবেদনটা নিজে জমা করলেন অনলাইনের মাধ্যমে, ফিস প্রদান করলেন, মোবাইল মেসেজে নির্দেশনা অনুসরণ করলেন, সাক্ষাতের ধার্য তারিখ পূর্বে উপস্থিত থাকলেন, এবং অনাবশ্যক ফোনে তদবির করার কোনো প্রয়োজন নেই। কিন্তু অনেকে তদবির করে, যেটা হিতে বিপরীত হয়ে যায়। কার সম্পর্কে কমপ্লেন করবেন? আমি বলেছি, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সমান দিতে ব্যর্থ হলে তার পদবি দিয়ে আপনি কিন্তু কমপ্লেন করতে পারেন। আবার যদি কর্মকর্তা সময়ের সমাধান দিতে ব্যর্থ হলে, তাহলে আপিল কর্মকর্তাকে দিলেন, অথবা মন্ত্রী পরিষদের অভিযোগ সেলে আপনি কিন্তু কমপ্লেন করতে পারেন। এগুলো কিন্তু নিষ্পত্তির সময়সীমা দেওয়া আছে। তারা যখনই আপনি কমপ্লেন করবেন, তারা আপনাকে একটা টোকেন দেবে, নাম্বার, এবং এটা দিয়ে তারা কিন্তু সবসময় যোগাযোগ করবে। ক্লিয়ার?